পুরো বছরটা আপনাদের ভয়ে কাটুক, বাট টু বি ভেরি অনেস্ট আমি চাই আসলে, বিকজ আপনারা যদি ভয় না পান তাহলে ঘটনা আসবে না, এন্ড দ্যাটস ওয়াই আমি চাই যে আপনারা একটু ভয়ে ভয়ে থাকুন। অবশ্যই সেটা কাউকে ভয় না, মানে এই যে মানে কার সাথে ভয়ে মাথা নত করার ভয় না, এটা হচ্ছে সেই ভয় যে ভয় আমাদের ভূতাসনে হেল্প করবে অনেক বেশি। তো যাই হোক, আমরা চলে যাব প্রথমেই আমার আমি সব প্রথমে বছরের শুরুটা রিস্ক ফ্রি থাকতে চাই, এন্ড দ্যাটস ওয়াই শুরুতেই আমি ডক্টর আলিফকে একটা ঘটনা বলতে অনুরোধ করব, বিকজ আলিফের ঘটনার মিস নাই আর কি। আমরা চলে আসি ডক্টর আলিফের কাছে, একটা ঘটনা শুনে আসবো। আসসালামু আলাইকুম শ্রোতাবৃন্দ, আজকের লিসেনার্স বললাম না রাসেল ভাই। হ্যাঁ একদম শুভ নববর্ষ সবাইকে। আসলে রাসেল ভাই যে ঘটনা নিয়ে এসেছি সেটা কি ভূতের ঘটনা বলবো না ভয়ের ঘটনা বলবো নাকি হৃদয়ের ঘটনা বলবো আমি জানি না। আমি মনে হচ্ছে যে আসলে ভূত বা ভয় বা পেতনি বা এইসব জিনিসগুলো থেকে আলাদা করে যদি ঘটনাটাকে দেখা হয় তাহলে একটু হার্ট টাচিং বলতে গেলে। আচ্ছা, তো যে ঘটনাটা নিয়ে এসেছি আজকে রাসেল ভাই আরেকটু কথা মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে নিয়ে আসলে থ্যাংক ইউ আপনার এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য। ভাই আপনারা সবাই আসেন এখানে ঘটনা নিয়ে আসে, রাসেল ভাই আতিথেয়তা মিস করতে পারবেন না। তো ইনশাআল্লাহ রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। যে ঘটনাটা শেয়ার করবো সেটা 1988 সালের বন্যার ঘটনা। আমরা জানি 1988 সালের বন্যাটা আসলে সেপ্টেম্বর এবং অগাস্ট ধরেই হয়েছিল। প্রায় 20-25 দিন বাংলাদেশে প্রচন্ড বৃষ্টির কারণে প্রায় 79,000 বর্গ কিলোমিটার বন্যায় ভেসে যায়, পানির নিচে থাকে মানুষ। তো ঢাকাতেও পানি ছিল, আমার শোনা মতে আর কি ঢাকাতেও পানি ছিল। তো যে ঘটনাটি বলেছেন আমাকে, তার নাম সাইদুর রহমান। 1988 সালে তার বয়স ছিল 29 বছর এবং একান্নবর্তী পরিবারের সবচেয়ে কনিষ্ঠ উনি ছিলেন। তো তখন তার বিয়ে মাত্র হয়েছে এবং বউ নিয়ে এসছে মাত্র বাসায়। তো সেই পরিবারে রাসেল ভাই ওনার বাবা মা ছিলেন, ওনার চাচা চাচি ছিলেন, ওনার 3 ভাই ছিলেন, 3 ভাই, ওনার বড় ভাই ছিল, বোনরা শ্বশুর বাড়িতে ছিল। তো ওই বাসাটা আপনার মিরপুরে আর কি। আচ্ছা, এটা হচ্ছে বলে পূর্ব শেওড়াপাড়া। তো বাসাটা একতলা, ওখানে তখন সব বাসায় ম্যাক্সিমাম একতলা ছিল, এখন তো অনেক বড় বড় দালান কোঠা হয়ে গেছে। তো তখন আপনার এই বন্যার সময় প্রায় টানা বৃষ্টির কারণে ওই মুহূর্তে যখন আমি ঘটনাটি যাচ্ছি সেই মুহূর্তগুলো বলছি, তখন তাদের বাসাতে প্রায় ঘরের ভেতরেই আপনার হাঁটু থেকে একটু নিচে পানি। তো ঘরের প্রত্যেকটা মুভমেন্টের জন্য তাদের একটু উঁচু করে রাখা হয় আর কি, যাতে তারা এক রুম থেকে আরেক রুম যেতে পারে। তো পানি তখন বাড়া মাত্র শুরু করেছে, তখন তারা প্ল্যানিং করছিল তারা ছাদের উপর থাকবে। তো তাদের বাসার ছাদের মধ্যেও একটা ব্যবস্থা ছিল, ওয়াশরুমের ব্যবস্থা ছিল, প্লাস থাকার ব্যবস্থা তারা করে নিয়েছিল, প্ল্যান করছে তারা উপরে যাবে। আচ্ছা, তখনকার ঘটনা বলছি। আচ্ছা, তো তিনি যে রুমে থাকতেন সেটি সবচেয়ে কর্নার রুম ছিল, তার ওয়াইফকে নিয়ে এসে থাকতেন আর কি। তার দুই বড় ভাই আলাদা রুমে থাকতো। তো পুরো বাসাটা একটু বড় বাসা এবং প্রতিটা রুমে রুমে মনে করেন আত্মীয় স্বজন বলতে গেলে চাচা আছে, বাবার ভাই দুই, তার বাবা মা ছিল হচ্ছে রান্নাঘরের পাশে রুমে। আচ্ছা, তো তার রুম থেকে সেই ঘরে যেতে মিনিমাম ওই বন্যার অবস্থায় পানি পাড়িয়ে গেলে তো রাসেল ভাই অবস্থা খারাপ হলো, তাদের একটা ব্যবস্থা করা ছিল এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য। তো তখন রাসেল ভাই প্রচন্ড বৃষ্টি পড়ছে, সেদিন রাতের বেলা আসলে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে পানি আরো বেড়ে যায়। আচ্ছা, তো তার যখন ঘুম ভাঙে তিনি দেখেন যে তার খাটের পাশে পানি চলে এসছে, প্রায় খাট ছুঁই। তো খাটটি উঁচু করা ছিল, তারপরও পানি বেড়ে গেছে। তো তার ঘুম ভাঙে প্রচন্ড জোরে বজ্রপাতের কারণে। কিন্তু ঘুম ভাঙার পরে তিনি যেই রাস্তাটা তিনি করেছিলেন সেটিও পানি নিচে চলে যায়। তো পানি পাড়িয়ে তিনি ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন। তো হারিকেন, ইলেকট্রিসিটি ছিল রাসেল ভাই ওই মুহূর্তে। তো হারিকেনের টিম আলোটা একটু বাড়িয়ে নেন তিনি। আচ্ছা, তো হাতে ধরে, তাদের বাথরুমটা ছিল উপরে, ওই নিচে আর কোনো বাথরুম তারা ইউজ করতেন না, তার উপর উপরের বাথরুমটা, যে বাথরুমটা সিঁড়ি পাশ দিয়ে ছিল। তো বাইরে দিয়ে সিঁড়ি থাকার কারণে তিনি সিঁড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় দেখলেন রাত তখন 3:40 বাজে, তিনি দেখেন তার হাতের মধ্যে সবসময় একটা কেসিও ঘড়ি লাগানো থাকতো, অলওয়েজ সে পরে থাকতো, ঘড়ি খুলতো না, বলতে গেলে গোসল টোসল সবই কেসিও ঘড়ি পরে থাকতো। তবে যে ঘড়িতে আমি দেখি রাত 3:40 বাজে, এমন সময় আমি বের হয়ে দেখি আব্বা বাইরে দাঁড়িয়ে আছে। আচ্ছা, হারিকেনের আলোতে আব্বাকে আমি স্পষ্ট দেখতে পেলাম। আব্বা বলে, আব্বা আপনি এখানে কি করেন? আপনি ভেতরে যান, এত 3:40 বাজে। তা আমি মনে করি আব্বা মনে হয় ওয়াশরুমের জন্যই আসছে। তা আমি ছাদে উঠে যাই, ছাদে উঠে ওয়াশরুম করে যখন বাইর হয়ে দেখি যে আব্বা আস্তে আস্তে পানি পাড়িয়ে রাস্তার দিকে চলে যাচ্ছে। আমি বললাম, আব্বা আপনি কোথায় যাচ্ছেন? সে বলছে যে আমি আব্বাকে বারবার আটকে রাখার চেষ্টা করছি, ডাকছি, কিন্তু সে আমার কথা কিছুতেই শুনছে না। আমি তার সাথে পিছনে দৌড়ে যাই। সে দৌড়ে অনেক দূর পর্যন্ত তার আব্বার পেছনে, সে যতই কাছে যাওয়ার চেষ্টা করে তার আব্বা ততই ফাস্ট তার থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তো রাসেল ভাই আমি আপনাকে বলে রাখি, ঠিক আগের দিন রাতে সে একটি স্বপ্ন দেখে।
স্বপ্নটা এরকম ছিল যে সে ঘুমিয়ে আছে, তার ঘুম ভাঙে একটি ভেলার মধ্যে, সে ভেসে যাচ্ছে তীরে, মানে শহরের মধ্যেই তীরে কাছে তার ভেলাটি ভেসে, এবং একটা সাদা পাগড়িওয়ালা একজন লোক তাকে বলে যে তুমি তো মারা গেছো, তুমি ভেসে যেতে থাকো। তার স্বপ্নটা ছিল এরকম। তো বলে যে আসলে আমি কি দেখলাম। তো পরের দিন বাবাকে এরকম ঘুরতে মানে ধরতে যেয়ে সে পড়ে যায় ম্যান হোলের ভেতরে। তো ম্যান হোলে পড়ে যাওয়ার পরে সে প্রচন্ড ব্যথা পায়, আর সে তার বাবা আব্বার কাছে পর্যন্ত যেতে পারে না, বাবার কাছে পর্যন্ত যেতে পারে না। সেই যে অবয়বটি দেখছিল, তার বাবাকে দেখছিল, সেটি চলে যায় অনেক দূরে। তো পাশে সম্ভবত একজন লোক, আল্লাহর কৃপা যে সম্ভবত একজন লোক তাকে দেখে ফেলে ম্যান হোলে পড়ে যাওয়ার কারণে। সে কোনো মতে ধরে আটকে ছিল, তাকে হেল্প করে তাকে বাসায় নিয়ে আসে। বাসায় দরজার গেট দিয়ে ঢুকতেই প্রচন্ড কান্নার সাউন্ড পেতে থাকে সব নিয়ে। তো বলে বিপদ হলো কিনা, কারণ রাসেল ভাই তখন তো মনে করেন অবস্থা খুবই খারাপ ঢাকা শহরে, অনেক এলাকা নিচু হয়ে গেছে। তো কোনো কিছু চিন্তা করবার আগে তিনি ঘরের ভেতরে ঢোকেন। তো তার হাঁটুটা ছিলে যায়, কিন্তু এই ছেলা হাঁটু নিয়ে কষ্ট করে ঘরের ভেতরে যেয়ে দেখি তাকে দৌড়ে এসে ঝাপটে ধরে তার ওয়াইফ, বলে যে আব্বা তো আর নাই। বলে কি, মানে তার খুব অবাক লাগছে, আব্বা তো আর নাই মানে। কিন্তু সেই কথাটা বলার ভাষা হারিয়ে তাকে তার ওয়াইফ হাত ধরে টান দিয়ে তার বাবার রুমে নিয়ে যায়। দেখে যে তার বাবা বেডে শুয়ে আছে এবং ডাক্তার এসে বলছে যে মানে মারা গেছেন। আমার কাছে খুব অবাক লাগতে থাকে যে আসলে আমার বাবা কি হলো। আমি যে মাথার মধ্যে চিন্তা করার, সে যে ডিসিশন, মানে সে যে আসলে জল্পনা কল্পনা করবে, আমি তাহলে কার পেছনে এতক্ষণ দৌড়ালাম, আব্বাকেই তো দেখলাম, আব্বাই তো আমাকে এত দূরে নিয়ে গেল, আর এসে দেখি আব্বা নাই। আব্বা খুবই অদ্ভুত ঘটনা কিন্তু, মানে রাসেল ভাই আমি আসলে উনি খুব আবেগপ্লুত হয়ে যায়। কেন আবেগপ্লুত হয় সেটাও আমি বলবো, সেটা সবার লাস্টে বলবো। তো তার আব্বাকে সে কান্নাকাটি করতে থাকে, খুব কান্নাকাটি করতে থাকে যে আগের দিন রাত্রেবেলা স্বপ্ন দেখলাম নিজে মরে গেছি। অনেকে বলে না, নিজে মারা গেলে পরের দিন নিজের কেউ, মানে নিজে মরে না অন্য কেউ মারা যায়, তো নিজের বাবা যে চলে যাবে তার পাশ থেকে ভাবে, এটাও সে কখনো কল্পনা করতে পারে নাই। তো আসলে বন্যার সময় সবাই আসতে পারে নাই, আত্মীয় স্বজন সবাই আসতে পারে নাই, বিভিন্ন জায়গায় পানি দিয়ে আটকানো, সবাই আসতে পারে নাই। তো এলাকার কিছু মানুষজন নিয়ে হেল্প নিয়ে, তখন একমাত্র কবরস্থান মোহাম্মদপুর কবরস্থানটা একটু উঁচু ছিল, ওই জায়গায় তেমন পানি ছিল না। তো তারা মোহাম্মদপুর কবরস্থান, এবং তাদের আদি নিবাস মোহাম্মদপুরেও ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের কিছু আত্মীয় স্বজন মোহাম্মদপুরেও আছে। তো সবার সাজেশন নিয়ে নেওয়ার পরে মোহাম্মদপুরে লাশ দাফনের জন্য ব্যবস্থা করা হয়। কিন্তু আশেপাশের মসজিদ গুলো পানি নিচে থাকবার কারণে জানাজা প্রপারলি হয়নি ওই এলাকা। তো আজ মোহাম্মদপুরে নিয়ে আসার পরে তাজমহল রোড একটি মসজিদ আছে, আমরা সবাই জানি, বড় একটি মসজিদ, সেখানে জানাজা হয়। জানাজার সময় যখন এলাকার লোকজনদের কাছে ওই মাইক যে যখন বলতে দেওয়া হয় যে তুমি তোমার সবার উদ্দেশ্যে কিছু একটা বলো, তোমার আব্বা মারা গেছে, কোনো দাবি দেওয়া যাতে না রাখে। সাথে তো জানাজা পড়তে অনেক মানুষ এসছে। ওই মুহূর্তে মুসল্লিরা কিছু ছিল, বাদ আসর সেই নামাজের মধ্যে জানাজার পরে সে যখন মাইক নিয়ে সবার উদ্দেশ্যে বলতে যায় যে আমার বাবা মারা গেছেন, আপনার কোনো দাবি দেওয়া থাকলে আমার কাছে এসে বলবেন। এই বলবেন বলতে গিয়ে লাস্ট কাতারে সে একজন লোক দেখতে পায়, তার আব্বাকে। হুবহু কি ব্যাপার, আমি সে আর সব কথাবার্তাকে বাকরুদ্ধ হয়ে পড়ে। আমি কি দেখছি তার দুই ভাই তার চাচারা, তার আত্মীয় স্বজনরা আছে, তাহলে আব্বাকে সবার লাস্টে আমি দেখছি কেন? তার আব্বা ঠিক, আমরা অনেকে একটু দুই হাতে ভাবে, আমি আসলে এখানে দেখাতে পারছি, কিন্তু উপরে রেখে ঠিকভাবে দাঁড়িয়ে আছে গেটের পাশে এবং হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। তো তার মাথার মধ্যে আসতে থাকে মসজিদের মধ্যে যে আসলে আমি আব্বাকে দেখছি, আব্বা তো আমার সামনে লাশ হয়ে পড়ে আছে, হয়তো আব্বা ভালো আছে, আব্বা তো হাসছে, মনে হয় আব্বা অনেক সুখী আছে। তার এইটা ধারণা হতে থাকে। এটা কি ধরনের ধারণা রাসেল ভাই আমার কোনো আইডিয়া নেই। অনেক ঘটনা নিয়ে এসে রাসেল ভাই আমি ভূত এফএমে শেয়ার করছি, অনেক ঘটনাই বলছি রাসেল ভাই, এটা একটু বিট ডিফারেন্ট। তার কাছে মনে হতে থাকে আমার আব্বা মনে হয় ভালো আছে। সে যখন দাফন শেষ করে, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে যখন দাফনটা শেষ করে, দাফন শেষ করবার পরে সবাই যখন চলে যেতে থাকে, সে একমাত্র বান্দা, সে কি কারণে জানি সবাইকে বকশিশ দিতে দিতে ওই জায়গাটা থেকে যায়। আর তখন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন অত ভালো ছিল না, তারপরও সে চেষ্টা করে ওইখানে মোটামুটি গরিবদেরকে কিছু হেল্প করবার জন্য। করতে করতে রাসেল ভাই সে মায়ার চোখে পানি ফেলতে ফেলতে বাবার কবরটার দিকে আবার পেছনে তাকায়। আমার নিজেরই খারাপ লাগছে রাসেলের মধ্যে। সে দেখে সেই আব্বা তার কবরের পাশে বসে কাঁদছে। এখন সে কি দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরবে আব্বাকে, নাকি বলবে আব্বা তুমি যেও না, আব্বা তুমি আমার সাথে থাকো? খুব খারাপ লাগতে থাকে তার ঘটনা, মানে এটা দেখে। আমি মাত্রই তো আমার আব্বাকে নিজের হাতে ধরে কবরে নেমে শোয়ালাম, সেই মানুষটিকে আমি জ্যান্ত দেখতে পাচ্ছি কবরের পাশে বসে কান্না করছে। খুব খারাপ লাগতে থাকে তার ভাইরা তাকে টানতে থাকে, কিন্তু সে তার ভাইদেরকে বলতে থাকে না, বলে নাই। হয়তো বলে যে আমি হয়তো সেলফিশের কাজ করলাম, আমি নিজে দেখতে পাচ্ছি, ওটা দেখতে পাচ্ছি না, আমি এটা কাউকে বলবো না, আমি দেখবো, আব্বাকে আমি দেখবো শুধু। প্রচন্ড ভালোবাসতো হয়তো,
সবাই জন্য রাসেল ভাই, হয়তো বা রাসেল ভাই এই প্রচন্ড ভালোবাসার কারণেই হতে পারে যে এই কারণে সে এগুলি দেখতে পাচ্ছে। সে মনে করতে থাকে হয়তো আব্বাকে আমি দেখতে পাচ্ছি, আব্বা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার মাথায় এখনো আসে নাই যে এটা আরো দূর গড়াতে পারে রাসেল ভাই, আরো দূর গড়াতে পারে। আমি বলছি আরো দূর গড়াতে পারে, এখন শেষ হয়নি এটা। আমি মাত্র মাঝখানে আসলাম। আচ্ছা, সে বাসায় ব্যাক করে রাসেল ভাই, হাঁটুর প্রচন্ড ব্যথার কারণে সে অনেক কাজ ঠিক মতো করতেও পারে নাই। যাদেরকে দিয়েছে তারা কাজ শেষ করেছে, কিন্তু তার মতো প্রপারলি হয় না। কিন্তু সে প্রচন্ড টায়ার্ড ছিল ওই দিন। তো আপনি বুঝতে পারতেছেন এলাকায় পানি, যত তাড়াতাড়ি লাশ দাফন করা যায়। আর প্রচন্ড বৃষ্টি আছে, তখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে লাশ বৃষ্টি হয়ে যাচ্ছে, এবং গড়ি বৃষ্টি না, বাস বেশ জোরে বৃষ্টি। সে ভিজে একেবারে শেষ। তো বাসায় আসার পরে সে গোসল করার পরে সে চেষ্টা করে যে শোয়ার জন্য, শুতেই তার ঘুম চলে আসে, কারণ টায়ার্ড প্রচন্ড। রাতের বাইরে প্রচন্ড বৃষ্টি, আবারও তার বৃষ্টির মধ্যে ঘুম ভাঙে। রাতের বেলা ঘুম ভাঙে একটি স্বপ্নটা এমন যে তারা 3 ভাই দাঁড়িয়ে আছে বাসার সামনে, আর তার বাবা তার মাকে নিয়ে যাচ্ছে। তো তারা বারবার বলছে, আব্বা তুমি তো চলে গেছো, আব্বা তুমি আম্মাকে নিও না। তারা বারবার তার বাবার পায়ে ধরে কান্নাকাটি করছে, আব্বা তুমি আম্মাকে নিও না, আব্বা তুমি আম্মাকে নিও না, প্রচন্ড কান্নাকাটি করছে। তো হঠাৎ করে রাসেল ভাই এই স্বপ্নেই ঘুম ভাঙে, প্লাস বজ্রপাত হচ্ছে বাইরে প্রচন্ড। ঘুম যখন ভেঙে যাওয়ার পরে সে উঠে দেখে যে তার বেডের পাশে তার ওয়াইফ নাই, তার ওয়াইফ শুয়েছিল তার মার পাশে। সে তার রুম থেকে বের হয়ে, রান্নাঘরের পাশেই তো বাবা মার রুম ছিল, তো মাঝখানে করিডোর পরে সে দেখে ওই হালকা আলোতে তার আব্বার পাশে তার আম্মাকে, না আব্বাকে সে প্রপারলি দেখে নাই, কিন্তু আম্মাকে সে প্রপারলি দেখছে। কিন্তু এটা দেখার আগেই রুম থেকে চিৎকার হঠাৎ করে, সে ওঠার পরে চিৎকারটা হয়েছে। সে দৌড়ে যায় রুমের মধ্যে, পানি পাড়িয়ে যায়, কারণ ওই মুহূর্তে যে সাপোর্টটা তারা নিত এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য, ওটা পানি নিচে ছিল। আচ্ছা, তাকে পানি পাড়িয়ে যেতে হয়। এবং রুমে যে দেখে যে খাটটা অনেক উঁচু করেছিল, তো ওই খাট থেকে তার মা পানিতে পড়ে মারা গেছে, পানিতে পড়ে আছে, কোনো মুভমেন্ট নেই, কিছু নেই। তো মারা গেছে কেন বললাম, পাশে থেকে ডক্টর নিয়ে আসা হয়। আচ্ছা, ডক্টর নিয়ে আসার পর ডক্টর বলে যে উনি আর বেঁচে নেই। যেদিন বাবাকে খবর দিল, পরের দিন মা, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে রাসেল ভাই তার মাকে নিয়ে পরের দিন একইভাবে তারা সব ধরনের প্রসেস শেষ করার পর মাকে নিয়ে যখন মোহাম্মদপুর কবরস্থানে আসে, ঠিক বাবার পাশেই মাকে কবর দেওয়া হয়। এবং সব শেষে তার বাবা যখন কবর দিয়ে ব্যাক করছে, আমি একটু শর্টকাটই বলে দিই, অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি রাসেল ভাই। নো প্রবলেম, গল্প শুনি। আচ্ছা, সমস্যা নাই। তো রাসেল ভাই গল্পের কথা হচ্ছে যে মসজিদের মধ্যে যখন তিনি আবার জানাজা হয়, একই মসজিদে জানাজা হয়, তখন ইমাম সাহেব চোখের পানি ফেলে দেয় তাদের ঘটনা দেখে। তিনি আর বাকরুদ্ধ হয়ে যায়, কোনো কথা বলার মতো অবস্থা থাকে না, তাদের কোনো ভাইরই না। তার মাথাতে খালি কল্পনা হচ্ছে যে আমি কি দেখছি, আমি তো দেখেই যাচ্ছি, ঘটেই যাচ্ছে। মসজিদের মধ্যে তার মাকে সে দেখে নাই রাসেল ভাই, কিন্তু মসজিদের মধ্যে ঠিক একই ভঙ্গিতে তার বাবাকে দেখে। যখন দাফন শেষ হওয়ার পরে যখন বাবার পাশে মাকে কবর দেওয়া হয়, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিল রাসেল ভাই, কিন্তু কবরস্থানের আশেপাশে কাউকে দেখেনি। ঠিক যখন কবরস্থানের গেট থেকে বেরোচ্ছে ওই মুহূর্তে, তখন তিনি কবরের পাশে তার বাবাকেও দেখে, মাকেও দেখে। সবচেয়ে আশ্চর্যজনক অবস্থা। একইভাবে তো সেই কবরে নেমে রাসেল ভাই তার মাকে শুয়ে রেখে কবর দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে দেখি তারা আসে কিনা। সবাই ডাকছে, এই তুই আসছিস, সাইদুর তুই আস, চলে আয়। কিন্তু তার মাথায় তো একটা ছিল, যদি আমি দেখি, যদি একটু কথা বলতে পারি, যদি একটু কথা বলে তারা আমার রেসপন্স করে। তো সে দেখে যে অনেকক্ষণ ধরে আসছে না, সে ব্যাক করার পরে যখন আবার সেই ঠিক মনের অবচেতনে, মনের চেতনা কি এটা ছিল যে একটু তাকাবো না, সে ঠিক পেছনে তার বাবার কবর দিকে তাকাতে দেখে বাবা মা দুইজন একসাথে বসে আছে, কিন্তু এই মুহূর্তে তারা আর কেউ কাঁদছে না। কেন এরকম দেখলো, এই জিনিসটা তিনি এখনো পর্যন্ত চিন্তা করে। এবং রাসেল ভাই যখন তার সাথে আমি কথা বলি, সে বলে যে আমি রাতের বেলা প্রায়ই স্বপ্নে আমার বাবাকে দেখি, প্রায়ই আমার বাবা আসে, আমার মাকে খুব কম সময় দেখি, কিন্তু বাবা মাঝে মধ্যে এসে আমার সাথে কথা বলে যায় তুই এটা করবি, তুই এইটা করিস, তুই এই ডিসিশন নিস, বাড়িটা ভেঙে এখন অনেক বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, আমার বাবা প্রায় সময় অ্যাপার্টমেন্টের নিচে আসে, এবং আমি আপনার সাথে কথা বলছি এই মুহূর্তে আমার বাবা আপনার পাশে আছে। আমি তখন কি বলবো রাসেল ভাই বলেন? রাইট দ্যাট মোমেন্ট এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আপনি কি এটাকে ভূতের ঘটনা বলবেন? না, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। আমি জানি না, আমি তো এগুলো জিনিস খুব কম বুঝি, বাট আমার কাছে যেটা মনে হলো সেটা হচ্ছে যে এই জিনিসটা যদি কারোর সাথে ঘটে, ব্যাপারটাকে খুবই যে কেউ শোনার পরে খুব বেশি ইমোশনাল হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা খুবই হৃদয় বিদারক, খুব কষ্টের, খুবই দুঃখের, এবং কি বলবো, রাসেল ভাই আমি যখন কিছু বলার নেই। আমি যখন শুনি রাসেল ভাই ঘটনাটা,
তখন সে চোখ বন্ধ করে একের পর এক চোখের পানি ফেলে যাচ্ছে তো যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে। খুবই স্বাভাবিক। মানে আমি রাসেল ভাই, এটা হয়তো আমার বলা উচিত হয় না এই রেডিওতে, হয়তো আমার রেডিওতে বলা উচিত হয় না, কারণ এটা অনেক একটু টাচি একটা ঘটনা, হয়তো ভয়ের কোনো ঘটনা, হয়তো ফক করে কেউ গলায় ধরছে না, হয়তো কেউ কাউকে ভয় দেখাচ্ছে না, কিন্তু একটা অবয়ব যাকে আপনি মাটি দিয়ে ফেলছেন তাকে বারবার দেখাটা না, এটা খুব খুবই অস্বাভাবিক রাসেল ভয়ঙ্কর, ভাই। এটা খুবই ভয়ের, এবং আশা করছি যে যারা শুনছেন তাদের কাছেও ঘটনাটা খুব ওইরকমই লাগবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। আমরা সেকেন্ড আর একটা স্টোরি আছে, দেখি কি করা যায় সেটা নিয়ে আমরা আমারও আলিফকে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, না একটু পরে। আপাতত আমরা একটা ডিফারেন্ট একটা ব্যাপার আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা আমাদের ফেসবুকের পেজ টেজ সবকিছু দেখেছেন নিশ্চয়ই। তারপরে তার আগে জানিয়ে আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTA ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhoopfm@radiofurti.fm which is BHOOTFM@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো যে আপনারা সরাসরি কিন্তু আপনাদের অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আর আমাদের ফেসবুক পেজ অবশ্যই ভিজিট করুন, চলে যান www.facebook.com/radio.furti and www.facebook.com/bhoopfm.russell। দেখুন আজকে কারা আছেন আমাদের গেস্ট, তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা আপাতত নববর্ষের এই এপিসোডে যেহেতু স্পেশাল করবো বলেছি, আমাদের এখানে আজকে হাফেজ মাইনুদ্দিন সাহেবও আছেন, আমাদের এখানে নতুন কিছু অতিথি আছেন, আমাদের এখানে আরো একজন এখানে মানে অনেকেই আছেন, একের পর এক আসবেন। আমরা কিছুক্ষণ পরপরই ভিডিও আপলোড করতে থাকবো, সো ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আপাতত আমরা যেটা করব, আমি জানি না যে আজকে কিভাবে SMS পড়বো কখন, আজকে আপনাদের যে সমস্ত ফেসবুকের কমেন্ট সেগুলো পড়বো কখন। আজকে অনেক অতিথি এবং আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি, এবং ছোট্ট বিরতি হবে, এবং বিরতি জাস্ট গেস্টদের নিয়ে আসার জন্য আবারও ফিরে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। তারপরে আপনাদের কাছে একটা দারুণ একটা মানে জিনিস, মানে একটা ব্যাপার আপনারা সেগমেন্ট বলতে পারেন যেটা উপস্থাপন করব। তো ওটা যেন রেডি থাকুন। স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoop FM, the night. Yes, the night comes alive with calming ফোন শুনছেন সব সময় রেডিও ফুর্তি 8.0 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার বাংলা নববর্ষের শুভেচ্ছা। এবং আজকে বৈশাখের প্রথম দিন ছিল, এবং সূর্যাস্তের পর তো আর সেটা আমরা বলতে পারছি না, বাট আমরা শুরু করেছি বৈশাখের প্রথম দিনের প্রোগ্রাম। এবং আজকে আমাদের এখানে এসছেন, আপনারা সবাই চেনেন জিবরান ভাই। এবং জিবরান ভাই কেমন আছেন? জিবরান ভাই ওয়েলকাম ব্যাক। হ্যালো, শুভ নববর্ষ। এন্ড জিবরান ভাই ভৌতিস্ট আজকে যদিও এখানে নাই, বাট জিবরান ভাই আসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বছরের প্রথম দিন আপনাকে পেলাম, আমার ধারণা যে বছরের প্রথম দিন যদি পাই তাহলে সারা বছর পাবো। ওকে, আমরা এরপরে আপনাদের যাদের সাথে পরিচয় করে দেব, তাদের পরিচয় তারা দিলে বেটার। সো আমি একটু যেভাবে আমরা পরিচয় করে দিতে চাই সেইভাবেই আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, প্লিজ। হ্যালো লিসনার্স, শুভ নববর্ষ। আশা করি দিনটি সবার ভালো গিয়েছে। আমি সাদাত খান। আমি বেসিক্যালি ইন্টিউইটিভ থেরাপি নিয়ে কাজ করি, এবং আমার কাজ আসলে স্পিরিচুয়ালিটি রিলেটেড। সো আমি যেটা আসলে আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি আমরা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই ব্যাপারটিকে আসলে সবসময় খুব একটা মানে ভয়ের চোখে দেখি বা ভীতির চোখে দেখি। হ্যাঁ, অলওয়েজ আমরা খুব একটা ভীতির চোখে দেখি, কিন্তু এই জিনিসটারও যে কোনো একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট থাকতে পারে আমাদের জীবনে, সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা চিন্তা করি না, কারণ আমরা এই ব্যাপারটা নিয়ে ওপেন না। আমাদের ভিতরে সবসময় একটা ভীতি রয়েছে। কিন্তু আমি যখন আমার এই ইনটিউটিভ কাজটি করতে যাই, আমার এই স্পিরিচুয়াল অ্যাবিলিটি যখন আমি আস্তে আস্তে গেইন করতে থাকি, আমি শিখতে থাকি, আমার এই জার্নিতে আমি তখন দেখি যে আসলে এখানে অনেক রকম লাইফ সায়েন্স বা সিগন্যাল আসে, আমি এটাকে এভাবে আখ্যা দিচ্ছি। তো এই ব্যাপারটাতে যেটা ঘটে যে সেটা হচ্ছে যে অনেক সময় কিন্তু আমি দেখা গিয়েছে যে অনেক ধরনের অশরীরী অনুভূতি বা স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে গিয়েছি। তো
এখানে দেখা যায় যে অনেক সময় আমরা দেখি যে আমাদের কাছে ফেদার আসে। আমি কিন্তু অনেকগুলো ফেদার পেয়েছি যে, এবং এটা এক এক সময় এক একটা রঙের হয়ে থাকে, এবং প্রত্যেকটি ফেদারের কিন্তু এক এক রকমের একটা সিগনিফিকেন্স আছে এবং ইলাস্ট্রেশন আছে। এবং এবং এই ফেদার গুলো যে অ্যাঞ্জেলিক সাইন্স বা আমার সাথে যে অ্যাঞ্জেলরা সবসময় একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, এটা আমি কিভাবে বুঝবো? কারণ এটা আমি বুঝবো এভাবেই যে ওই ফেদার গুলো এমন প্লেসেস আমি পাবো খুবই আনইউজুয়াল হবে আমার জন্য। লাইক হয়তো আমি গাড়িতে বসে আছি, আমার গাড়ির পাশের সিটে একটা ফেদার, অথবা আমি আমার ওয়ালেটটি খুললাম, দেখলাম সেখানে একটা ফেদার রয়েছে, অথবা দেখা যাচ্ছে যে ভ্যানিটি ব্যাগের ভিতরে থাকতে পারে। আচ্ছা, তারপরে তো এই ধরনের ফেদার গুলো কিন্তু এক একটা ফেদার এক এক ধরনের সিগনিফিকেন্স বহন করে। আচ্ছা, এরপরে আমরা কিন্তু অনেক সময় অদ্ভুত ভাবে দেখি যে একই ধরনের রিপিটেটিভ নাম্বার সেট আসছে। হ্যাঁ, দেখা যায় যে আমি বারবার আমার ঘড়িতে 11টা 11 বাজছে এরকম দেখছি, অথবা দেখি যে আমার ঘড়িতে তারপর আসে 2টা 2, এখন 11টা 11। এই নাম্বারটা কিন্তু খুব একটা অদ্ভুত একটা নাম্বার, এবং লাইক এরকম সেটের নাম্বার, লাইক প্রত্যেকটা নাম্বার, একটা সেটে 4টা নাম্বার রয়েছে এবং প্রত্যেকটা নাম্বারই কিন্তু একই ধরনের দেখতে। এন্ড এই 11-11 দেখতে কিন্তু একটা রেল লাইনের মতো, রাইট? পাশাপাশি দুটি রেল লাইন প্যারালালি চলছে। তো এই 11-11 যখন আমার চোখে বারবার পড়ে, এবং এটা কিন্তু একবার হবে না, দেখা যাবে যে আমি গাড়ি চালাচ্ছি, আমার গাড়ির সামনে যে ফ্রন্ট ক্লক আছে সেখানে আমি 11-11 দেখছি, আমি কম্পিউটারে কাজ করছি, আমার ডেস্কটপের রাইট কর্নারের নিচে যেই ঘড়িটি আছে সেখানে আমি 11-11 দেখছি, অথবা আমি এখানে বসে রেস্টুরেন্টে খাচ্ছি, পাশে বসে থাকা বন্ধুটির ফোনে কিন্তু 11-11 উঠে যেতে পারে। তো এই ধরনের যে এক্সপিরিয়েন্স এবং এই মোমেন্টটি যদি কেউ ধরে, আমি 11-11টা একটু এক্সপ্লেনেশন দিতে চাই, যেটা বললাম যে সমান্তরাল দুটি রেল লাইনের মতো দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু কারো কাছে খুব শকিং হতে পারে বা খুব একটা অদ্ভুত অনুভূতি হতে পারে যে আমি কেন বারবার এই নাম্বারটি আমার চোখে পড়ছে। এটার মানে হচ্ছে ইউনিভার্স আমাকে একটা সিগন্যাল দিচ্ছে। ইউনিভার্স কিন্তু নাম্বার এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করে। সো ইউনিভার্সালি আমি একটা সিগন্যাল পাই, এবং এই সিগন্যালের একটা মিনিং আছে যে আমার লাইফটা এখন যে অবস্থানে থাকা দরকার সেই অবস্থানেই রয়েছে, এবং মানে এভরিথিং অফ ইন মাই লাইফ ইজ লাইক ফলিং ইনটু প্লেস। আচ্ছা, আবার এরকম একটা অনুভূতি হতে পারে, আমি সবসময় দেখি 12টা 34 যখন বাজে তখন বারবার আমার চোখ ঘড়ির দিকে পড়ে। কেন পড়ে? এইটা কিন্তু খুব হয়, এই জিনিসটা খুব হয় যে একটা স্পেসিফিক একটা টাইম, যে টাইমটাতে মানে এরকম আমার সাথে বেশ কয়েক বছর ঘড়ির দিকে বারবার চোখ চলে যায়। জি, এটা কিন্তু আমার সাথে হয়েছে, এবং ওয়ান্স 12টা 34। হ্যাঁ, এখন যদি আমি জিনিসটা একটু ভেঙে বলি তাহলে একটা ইন্টারেস্টিং লাগবে। 12টা 34 মানে 1 2 3 4, 1 2 3 4। আচ্ছা, সো বেসিক্যালি এটার মানে যেটা হচ্ছে যে এটা যদি আমি বারবার দেখি, তার মানে হচ্ছে যে আমার লাইফটা এখন যে অবস্থানে আছে সেখানে সঠিকভাবে চলছে, এবং সবকিছু আমার লাইফে পরপর পড়বে, মানে অ্যাকর্ডিংলি হবে যেটা আমি চিন্তা করছি। হ্যাঁ, এরকম একটা ব্যাপার হতে পারে। তারপরে এটা তো গেল নাম্বার দিয়ে। হ্যাঁ, তারপরে 13 দেখে বা এরকম। এখন প্রথমে হচ্ছে তার 11-11 মোমেন্টটা ক্যাচ করতে হবে, আচ্ছা, এবং তার সিগনিফিকেন্সটা বুঝতে হবে। যদি এটা সে বুঝে, তারপরে সে দেখবে যে 12-12, 13-13। অনেকের ক্ষেত্রে আবার এভাবে হয় 1-1-1, 2-2-2, 3-3-3, 4-4-4, 5-5-5। প্রত্যেকটা নাম্বারের একটা নিউমেরোলজিক্যাল মিনিং আছে। আমি সেটা নিয়ে পড়াশোনা করি এবং আমি অ্যানালজি বা এক্সপ্লেনেশন করার চেষ্টা করি। তারপরে তো প্রথম বললাম ফেদার, তারপরে রয়েছে আপনার নাম্বার। এরপরে কিন্তু অনেক সময় লাইক এই ধরনের অনুভূতি হতে পারে যে আমরা স্বপ্নে কাউকে দেখলাম। আচ্ছা, স্বপ্নে কিন্তু আমরা দেখেছি যে যারা অলরেডি মারা গিয়েছেন, তারা দেখা যায় যে আমাদের স্বপ্নে আসছেন এবং কিছু একটা বলার চেষ্টা করছেন, কিন্তু স্বপ্নের ভিতরে যদি কোনো অনুভূতি না থাকে, লাইক অনুভূতি বলতে আমি যেটা বুঝি যে ইমোশন, লাইক ভয় পাচ্ছি না বা আমার কান্না আসছে না বা আমি খুব হাসছি না, কিন্তু একটা মেসেজ যেটা ওই লোকটা আমার স্বপ্নে এসে বলার চেষ্টা করছেন। আচ্ছা, তাহলে এটা ধরে নিতে হবে যে ওই ডিসিজড সোলটা আমার সাথে কোনো একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে, যেটা পরবর্তীতে আমার লাইফের জন্য কোনো একটা কাজে আসতে পারে। সেটা কালকেই না হতে পারে, কিন্তু কোনো না কোনো রেলিভেন্স বা সিগনিফিকেন্স থাকবে আমার লাইফের সাথে। আচ্ছা, তো এই জন্যই কিন্তু পৃথিবীতে অনেক ড্রিম ইন্টারপ্রেটাররা কাজ করেন। তো ড্রিমের মাধ্যমে কিন্তু আমরা অনেক সংকেত পেয়ে থাকি, এবং বিভিন্ন ধরনের ফিলিং আসতে পারে, গা শিউরে উঠতে পারে, তারপরে হঠাৎ করে এসি রুমের মধ্যে আমার গা গরম হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু আমাদের আশপাশে সবসময় টেম্পারেচার চেঞ্জ হয়ে যায়। কারণ এটা হচ্ছে যে সমস্ত, এটা কিন্তু অ্যাঞ্জেলরা সবাই কিন্তু একটা এনার্জি বহন করে, আর ওই এনার্জিটা নিয়ে যখন ওরা আমাদের পাশে আসে এবং তারা যখন খুব কাছে থাকে, তখন কিন্তু ওরা একটা ওয়ার্ম একটা ফিলিং আমরা অনুভব করি। কিন্তু এখানে দেখার বিষয়টি হচ্ছে যে আমরা যদি এই প্যারানর্মাল অ্যাক্টিভিটির ভয়টিকে সরিয়ে দিই এবং উপলব্ধি করতে চেষ্টা করি ওই মুহূর্তটাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই মুহূর্তটিতে আমরা বুঝতে পারবো যে ওই
তখনকার সিগনিফিকেন্সটা কি, ওই মোমেন্টটার সিগনিফিকেন্সটা কি, তখন কিন্তু আমরা বুঝতে পারবো। এবং যদি গরম জায়গায় আমার অনুভূতিটি হয় ঠান্ডা, আর ঠান্ডা জায়গায় আমার অনুভূতিটি হয় গরম, তার মানে কিন্তু আমাকে উল্টা হবে। এবং অ্যাঞ্জেলিক ভাবে কিন্তু সবসময় আমাকে একটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করবে, ওখানে কিন্তু আমার কোনো ভয় থাকবে না। সো ভয়টাকে যদি আমরা উতরে যাই, তখনই কিন্তু আমরা এই সিগন্যাল গুলো পেতে পারি। সো আমি এগুলো নিয়ে আরো অনেক বিশদ আলোচনা রয়েছে, এবং আমি এটাকে অ্যাঞ্জেলিক সায়েন্স বা সায়েন্স অফ লাইফ বলি। তো আসলে আমাদের যেটা দেখা দরকার যে লাইক দেয়ার ইজ মোর টু লাইফ, আমাদের জীবনে অনেক কিছু রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের একটা সিগনিফিকেন্স রয়েছে। তো আমি আসলে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা অশরীরী অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সকে আমি একটু অন্যভাবেই ডিফাইন। আপনি একদম অন্যভাবে ডিফাইন করলেন, এবং আমি মানে ফার্স্ট টাইম কাউকে পেলাম যিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই। আপনি অ্যাকচুয়ালি সবাইকে একটু এনকারেজ করলেন এই ব্যাপারটাতে, যে আপনি চাইলে কমিউনিকেট করতে পারেন এবং আপনি এটাতে মানে বেশ কিছু বেনিফিটও পাইতে পারেন যদি আপনি চান। কারণ এখানে আমি বলি যে অ্যাঞ্জেল সবসময় আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছে। ওকে, সো আমরা এখন বাকিদের সাথে পরিচিত হব। আচ্ছা, আর এখন আমি পরিচয় করে দিতে চাই আমার ওয়াইফ ক্যাটরিনা গ্যাব্রিয়েল, যিনি বিগত 13 বছর ধরে ইউকেতে তার থেরাপি চালিয়ে যাচ্ছেন এবং তিনি এখন বাংলাদেশে এসেছেন। সো আমি মনে করি সেই তার পরিচয় দিকে। ওকে, Assalamualaikum. আসসালাম। And I'll say Happy New Year, Bengali year, in my way, I guess. Please আমাকে এক্সকিউজ করবেন, আমার বাংলা কিন্তু খুবই it's not very এখানে good. থাকেন না, সবাই আমার মনে হয় সবাই সেটা জানবেন এবং বুঝতে পারবেন, কারণ আপনি এখানে একেবারেই থাকেন না। সো এটা আপনার জন্য ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। হ্যাঁ, একটু ডিফিকাল্ট। আমি তাও চেষ্টা করি অনেকটা মানে বাংলাতে চালাতে, কিন্তু আমি দেখছি যে এভরিডে লাইফে মাই বাংলা ইজ ফাইন, কিন্তু যখন একটু প্রপারলি বলতে চেষ্টা করি তখন আমার একটু উল্টো বলতে হয়ে যাচ্ছে। প্লিজ এক্সকিউজ করে দিন। অবশ্যই অবশ্যই। এখন আমরা বলতে পারি যে এখন আমরা লিসনারদের সাথে মানে আপনার কিভাবে পরিচয় করিয়ে দিব, বা তাদের কি কি প্রবলেম আপনি চাইলে সলভ করতে পারেন। আমি যদি এটা জিজ্ঞেস করি আপনাকে, যে আপনি তাদের লাইফের কোন কোন প্রবলেমগুলো আপনার পক্ষে সলভ করা সম্ভব? Actually, I'm English boli. There's nothing that cannot be resolved. I think every person in life who goes through challenges, actually going through challenges because of a learning experience. And I believe that আমরা সবাই বলি প্রবলেমে পড়তেছি, but I don't see it as a problem. I always look at it as a challenge. It's easier to look at it as a challenge rather than a problem, because a problem sounds like a mountain, but a challenge it's almost like a game. You know, so যদি চ্যালেঞ্জের মতো চিন্তা করেন, then it's easier to resolve. And with regards to my work, I always say that there's nothing that you cannot resolve, because every problem is an emotional problem. And even যখন মানুষের শরীর খারাপ হয়ে যায়, excuse me, তখন কিন্তু শরীর খারাপ হয় একটা ইমোশনাল এলিমেন্ট থেকে, তারপর শরীরের মধ্যে বের হয় আর কি। So I believe emotions are very important. তার জন্য আমি সবাইকে বলি that no matter what you're going through in life, try not to stress. I know it sounds easy to say and hard to follow, কিন্তু আমাদের but you know what? There's a practice where you can actually eliminate stress from your life. Like I've said, if you don't look at a problem as a problem, but you see it as a challenge. তো স্ট্রেস থেকে তো অবভিয়াসলি মানুষের অনেক রকম ক্ষতি হয় physically. And so when you say what kind of problems can you help people with, I would like to say almost anything, I hope, that can be helped, you know, people can be helped with therapy. Intuitive therapy is something where you dig down into the subconscious mind of a person, or actually an animal as well, because I work with animals as well. And every emotional element that goes through an animal's mind or a person's mind can be extracted and dealt with. It's almost like মাথা থেকে চিন্তাটা বের করা সামনে এক্সামিন করতে পারবেন, এক্সামিন করা ওটা আন্ডারস্ট্যান্ড করা আবার ঢুকে ফেলবেন। মানে বেসিক্যালি you let the person release the fear, and that way eliminate all the physical issues of that problem. আচ্ছা, এখানে অনেকে এক্সএমএস করছেন, আমি যদি একটু জিজ্ঞেস করি একটা জিনিস, এটা আপনারা দুজনে যে কেউ উত্তর দিতে পারেন, সেটা হচ্ছে যে মানুষ যে ভয় পায়, জি,
এই ভয়টা, এই ফিয়ারটা আসে থেকে আসলে, মানে কেন ভয় পায়? এই যে মানে অনেক কিছু দেখে, হ্যাঁ, একটা জিনিস কমিউনিকেট করতে চায়, কিন্তু মানুষ যে ভয় পায়, মানুষ সবচেয়ে বেশি মনে হয় এখানে যারা শোনেন তারা চান যে ভয় না পেতে। এই যে ভয় পাওয়ার কারণ এবং ভয়টাকে সরিয়ে ফেলা, এটার কোনো উপায়? Well, আমি যদি বলি ভয় পাওয়াটা, fear is a natural, it's a natural emotion. There are two things. There are feelings and there are emotions. Emotions are created by the environment. Okay, and feelings are actually given from your consciousness, from the bigger picture, I would say. So fear ta thaka bhalo, because in times of danger, when you're in a very dangerous environment or you need to get out of the way of something dangerous, we fear ta kintu dorkar, because it's flight or fight, you know. Right. So kintu what we've done in our world, people have taken fear into everything where it's not necessary. এটাই, মানে অনেক সময় আমাদের দরকার হয় না ভয় পাওয়ার, কিন্তু সেই সমস্ত জায়গায় আমরা ভয় পেয়ে বসে থাকি। And I'll give you an example, because the kind of work I do, it's very spirit based, soul based. সবাই আমাকে বলে, because I actually communicate with all kinds of spiritual beings, things that you can't even see. So when I talk about that, I actually also connect with people who've passed away. So people say, আপনি ভয় পান না, আপনি ডর লাগে না, আপনি এগুলা যে করেন মানে unseen জিনিস নিয়ে. But I always say to them, if I fear it, then something will come into my vision or something to scare me. But I mean, bhoy pai na. It's like I don't fear it, so I don't see anything that is going to scare me. I work within all the good realms, all the spiritual realms that come to me, spiritual beings that come to me. I actually work with good light. So I don't even think about the, black stuff. So maybe that's why I don't come across so many ghosts. I don't believe in ghosts for a start. Okay. আমরা on that note আমরা চলে যাই একটু জীবন ভাইয়ের কাছে। জীবন ভাই অনেকদিন পরে আসছে। জীবন ভাই কেমন লাগছে আজকে? কি অবস্থা? দুজন, রিমাপা ইজ মাই কাজিন। আচ্ছা, হ্যাঁ সেটাই। হ্যাঁ, আমি ছোটকাল থেকে বড় হয়েছি অনেক দিন ধরে, বাট শি ইজ মোস্টলি বিন ইন লন্ডন। আই হার্ডলি গট মানে কথা হয়েছে, বাট এবার আসার পরে আই রিয়েলি গট টু টক টু হার। আচ্ছা, তখন মনের জিনিসটা হচ্ছে, আমার যতটুকু বুঝছি এতক্ষণ কথা হলেছে, ওনার স্ট্যাচারটা মানে জায়গাটা এখনো ক্লিয়ার হয়নি। হু ইজ শি এন্ড হোয়াট ইজ শি অ্যাবাউট? শি ইজ ওয়ান অফ দ্য টপ intuitive psychic therapist, if I'm right, in Europe. So she connects in the spiritual level in different frequencies and vibration. এটা আমরা বুঝি না খুব একটা ভালোভাবে, কারণ এটা আমরা কোনো সময় ডিল করি না। সো যখন বলি যে গোস্ট এন্ড স্পিরিটস এন্ড এভরিথিং, তখন আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে আমরা কোনো একটা ওই যে 10 ফুট লম্বা মানুষ ধরে নিই, এগুলো কোনো সময় অ্যাকচুয়ালি হয় না। একটু আগে একজন ভদ্রলোক এসেছিলেন, উনি বলে গেলেন যে আমার বাবাকে দেখেছিলেন, দ্যাট ইজ the frequency that she connects in. আমরা সবাই কানেক্ট করি, কিন্তু আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে ফিয়ার কিন্তু দুটো লেভেলে আছে। একটা হচ্ছে ফিয়ার দ্যাট ইমোবিলাইজেস ইউ, মানে যে আপনাকে আটকিয়ে দেয়, কিছু করতে পারবেন না আপনারা, মানে একদম প্যারালাইজ করে দেয়। আর একটা হচ্ছে ফিয়ার দ্যাট ট্রান্সফর্মস ইউ এন্ড আপনাকে আরো বেটার বানিয়ে দেয়। রাইট, বেটার কি হবে? ফিয়ার ইজ দ্য কি টু সার্ভাইভাল। যদি ভয় না থাকে আপনি বাঁচবেন না। That's a factor of life, Russell. There's no two ways about it. You need fear to survive. Kintu the fear that you can transform into something positive. এই জিনিসটাই ওনারা সবসময় বলে আসছে যে, আর সবচেয়ে বেস্ট পার্ট রিমাপার মেসেজ সবসময় আমার ভালো লাগছে যে এটা আমাদের সবার মধ্যে আছে। We can communicate with every single person without talking. If we know how to talk in vibration, আমরা যে কারোর সাথে কমিউনিকেট করতে পারি কোনো কথা না বলেও। রাইট, একদম। পাস্ট, প্রেজেন্ট, পিপল যারা চলে গেছে, যেটা একটু আগে বলা হলো যে মানে আমরা শুনি প্রত্যেক সময় যে মানুষ ড্রিমের মধ্যে দেখছে। আমার বাবা যখন পাস হয়ে গেছে, মানে মারা গেছেন 2012-তে, সো আই ওয়েন্ট থ্রু লট অফ টাফ টাইম। সো আমি স্বপ্নে দেখতাম কয়েক সময়। আই আন্ডারস্টুড যে কেন আমি স্বপ্নে দেখছি, আমি why don't I see him? আর অনেক weird স্বপ্ন দেখেছি, কিন্তু আমি তখন বুঝিনি how to communicate and এটা বলা, ফিল করা। All I felt was sadness, sorrow and fear. এটার জন্য। So these সবচেয়ে ভালো মেসেজ যেটা মানে
these two favorite people of mine are giving is that এই জিনিসটা ট্রান্সফর্ম করা যায়, ট্রান্সফর্ম করে ইন্টু পজিটিভ এনার্জিতে নেওয়া যায়, যেখানে হোয়াট এভার দ্য মেসেজ ইউ আর গিভেন, যেটা আমাদের চারদিকে সবসময় থাকে, Right. আমরা দেখি না, বিকজ উই আর টু স্টাক ইন রিয়ালিটি। রিয়ালিটি হচ্ছে মানে ইফ উই টেক দ্য রিয়ালিটি অফ এভরিডে লাইফ, আমার জন্ম হওয়ার সাথে সাথে আমার লাইফ ইজ প্ল্যান্ড আউট। আমি স্কুলে যাব, স্কুলে যে জিনিসটা শিখবো ওটা নিয়ে অ্যাপ্লাই করব ইউনিভার্সিটিতে, ওখান থেকে শিখে কাজে চাকরিতে ঢুকবো, এন্ড দ্যাটস ইট। উইল মিস আউট অন এভরি সিঙ্গল থিং, যেটা আমরা হাজার হাজার বছর ধরে আমাদের বাপ-দাদারা দেখে আসছি। তারা কিন্তু স্পিরিচুয়ালি দে ওয়ার ভেরি এনলাইটেন্ড, ওরা কিন্তু পড়াশোনা করেনি। Right. আমরা এত সিভিলাইজেশন, এত পড়াশোনা করেও আমরা বেসিক জিনিসগুলো মিস করি এখন, যে এটা জানি না কি। ইটস বেসিক অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আমি যদি একটা সেলফোন নিয়ে যাই 1950s এ, দিস উইল বি ম্যাজিক, ঠিক না? যে সেটাই একদম কিছু করতে হচ্ছে, ইটস ম্যাজিক। ইটস দ্য সেম থিং। আমরা 50 বছর পরে আমরা জেনে যাব হাউ টু ডিল উইথ স্পিরিচুয়ালিটি when we reach that enlightenment evolutionary stage. Okay. ওখানে যেতে হলে we have to start now and from this process on. Right? Okay. This is very good. থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে আজকে সময় খুবই কম, আমরা খুবই হঠাৎ করে ওনাদেরকে ইনভাইট করেছিলাম, এবং আশা করছি যে আমরা নেক্সট টাইম পাবো এবং আপনাদেরকে অবশ্যই পাবো। আর সেই সাথে আমরা চাইলে আমরা আপুকে আবারও নিয়ে আসতে পারি, যদি আপনাদের কোনো প্রবলেম থাকে। ভাইয়া এবং আপু দুজনে আসতে পারেন, এবং আপনারা চাইলে আমাদের ইমেইল করতে পারেন bhutatmader@fredofurti.fm। আপনাদের সেই রকম যদি কোনো প্রবলেম আমরা পাই এবং সেই এরকম ইন্টারেস্টিং কোনো ব্যাপার যদি থাকে, তাহলে নেক্সট টাইম আমরা সেই প্রবলেম গুলো সলভ করার জন্য হয়তো আপুকে আবার নিয়ে আসবো স্টুডিওতে, এবং সেই সঙ্গে ভাইয়াকে নিয়ে আসবো। সেদিন দেখবেন যে সামনাসামনি কি হবে, এবং উনি যে কোনো মানুষের সাথে সামনাসামনি বসে কথা না বলে প্রবলেম সলভ করে ফেলতে পারেন, এবং আমি এটার ফল পেয়েছি একদম সামনাসামনি। সো আমি বলছি এটা যে আপনার যে প্রবলেম, সেই প্রবলেম আপনার কিছু বলতে হবে না, উনি জাস্ট সামনে বসে এটা আপনাকে মানে ফিল করে উনি বলে দিতে পারেন। দ্যাটস দ্য বেস্ট পার্ট আমার কাছে মনে হয়। সো বুঝতেই পারছেন যে আপনি যদি ইমেইল করেন বা আপনি যদি আপনার ডিটেল ইনফরমেশন দেন, এবং আপনি যদি এরকমও হয় যে ওনার সাথে সামনে বসে যদি আপনি সলভ করতে চান প্রবলেম, ইটস পসিবল। সো আমাদেরকে SMS করুন, আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। শুভ নববর্ষ। আমাদের আরো অনেক গেস্ট আছে, সো দ্যাটস ওয়াই আমরা বেশি সময় দিতে পারলাম না। থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। শুভ নববর্ষ। তো আমরা আমাদের নেক্সট গেস্টদেরকে ডাকবো, এন্ড এরপরে আছেন আমাদের আফনান ভাই, আছেন আমাদের সাথে হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং আবারও ডক্টর আলিফ আছেন, নতুন আরো অতিথি আছেন, তারাও ঘটনা শোনাতে আসবেন আপনাদেরকে। সো আজকের এপিসোডটা অনেক ডিফারেন্ট এবং অনেক মজার, অনেক ভয়ের। আমাদের সাথে থাকুন, স্টে টিউন। আমরা ছোট্ট বিরতি নিব, কারণ হচ্ছে আবার নতুন গেস্ট নিয়ে আসতে হবে। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন, রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি। Bhoot FM. The night comes alive with drumming. হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না? সবাই বলে আপনি ভালোর দলে, আর আমিও সেটাই বিশ্বাস করি। আমি জাকিয়া মনশ্রী থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার এক মামা শ্বশুরকে নিয়ে। ঘটনাটা ভয়ের কিনা জানি না, বাট নিঃসন্দেহে অস্বাভাবিক। শুরুতেই আমি বলবো ঘটনার সব ক্যারেক্টার এবং প্লেস গুলোর কথা, কারণ আমি চাই যে কোনো লিসনার যদি ঘটনাটি সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হন, যেন ওনারা সরাসরি ওখানে যেয়ে ঘটনাটি দেখতে পারে। তো যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। যার ঘটনা, তিনি আমার বড় মামা শ্বশুরের খুব কাছের ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই মামার নাম জামাল উদ্দিন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানার ফকির বাজার গ্রামে। আর আমার নানা শ্বশুরের বাড়ি তার পাশের গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ গ্রাম। তো পাশাপাশি দুটো গ্রাম। ওনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন, এবং দুটি গ্রামই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি। ওই এলাকার সকলেই ঘটনাটি সম্পর্কে জানে। সময়টা, যখন ঘটনাটা ঘটে, সময়টা 1985 সাল দিকটার কথা, যখন জামালউদ্দিন মামার বয়স 21-22 বছর, এবং আমার বড় মামা শ্বশুরও সেম এইজের। ওই সময়টাতে সাডেনলি কলেরা এবং ফিভার হয়ে জামালউদ্দিন মামা মারা যান। তো মারা যাওয়ার পরে, যেহেতু আমার নানা শ্বশুরের পরিবার তাদের খুব কাছে ছিল, তারা সরাসরি থেকে জানাজা, দাফন কাফন এবং কবর দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো আমার নানা শ্বশুর
যিনি জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করেন, উনি ওই ঘটনার সাক্ষী, উনি এখনো বেঁচে আছেন। এছাড়াও রিলেটিভ সহ গ্রামের অনেক লোক যারা ওই সময় উপস্থিত ছিলেন তারাও এখনো বেঁচে আছেন এবং তারাও ঘটনাটার সাক্ষী। একটা সময় পর্যন্ত নিয়মিত কবর জিয়ারত, দোয়া কালাম, বিভিন্ন সময় মিলাদ দেওয়া, দেখাশোনা এগুলো চলতে থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে এগুলো কমে আসে। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঘটনা হলো, যে মানুষটা মারা গেল সেখানে তো সব শেষ হয়ে গেল, আবার ঘটনাটি, বাট ঘটনাটি বেসিক্যালি ওখান থেকে শুরু হয়। জামালউদ্দিন মামা মারা যাওয়ার আনুমানিক 7-8 বছর পরে, অ্যাবাউট 92 or 3 এই সময়ের কথা, একদিন সকালবেলা 10টা-11টা হবে, ওই সময়ে জামালউদ্দিন মামা ইন্ডিয়ার পাশের যে বর্ডারটা আছে ওই বর্ডার দিয়ে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ অবস্থা হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতেছে। তো ওনাকে দেখে একটু প্রথমত চিনতে কষ্ট হলেও পরবর্তীতে সবাই ওনাকে চিনতে পেরেছে। তো যেহেতু সময়টা সকাল 10টা-11টা, ওই সময়ে মাঠে অনেক লোকজন ছিল, কৃষিকাজে গরু চড়া ছিল, এরকম লোকজন। তো তারা সবাই ওনাকে দেখে মানে জিন ভূত মনে করে, অনেকেই দৌড়ে বাড়িতে চলে যায়, কেউ ওই জায়গায় ফ্রেন্ড হয়ে যায়। এবং জামালউদ্দিন মামা যেটা করে সেটা হচ্ছে উনি সরাসরি আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসেন। এসে আমার নানা শ্বশুরের ঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটাতে উঠে বসে থাকেন, উনি কারোর সাথে কোনোভাবে কথাবার্তা বলেন না। তো আমার মামা শ্বশুর এবং আমার নানা শ্বশুর ওনারা ঘটনাটা দেখে তো ওনারাও মানে খুবই খুবই অস্বাভাবিক একটা ঘটনা, ওনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে সম্ভব যে মানুষটাকে আমরা নিজের হাতে জানাজা পড়ালাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, সেই মানুষটা কিভাবে 7-8 বছর পরে ফিরে আসতে পারে। ওনারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওনারাও প্রথমত বিষয়টিকে জিন ভূতের কোনো কিছু মনে করছিলেন। যাই হোক, আজকে সময় পরে আমার নানা শ্বশুর তার বাবা মাকে তার বাড়িতে সংবাদ দিলেন, তার বাবা মা আসলেন এবং ইতিমধ্যেই গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল তাকে দেখার জন্য এবং ঘটনাটি জানাজানি হয়ে গেল। তো তার বাবা মা এসে তারাও প্রথমত একটু কনফিউজড, এন্ড দেন তারা জামালউদ্দিন মামার একটা জন্মদাগ ছিল সেটা দেখে তার সাথে কথাবার্তা বলে আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে তিনারা এইটুকু নিশ্চিত হলেন যে এটা জামালউদ্দিন মামা। তারপরে ওনারা জামালউদ্দিন মামাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গেলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত সবাই ওনার সাথে স্বাভাবিক আচরণ করতো, কারণ ওনাকে কেউ স্বাভাবিক মানুষ হিসাবে মনেই করতো না। সবাই মনে করতো যে উনি জিন ভূত বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আসলে অভ্যস্ত হয়ে যায় সবকিছুতেই একটা সময়। ধীরে ধীরে জামালউদ্দিন মামার সাথেও সবাই স্বাভাবিক আচরণ, সাধারণ আচরণ করতে থাকে। তো এবং এরপর থেকেই জামালউদ্দিন মামার লাইফে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা। যেমন উনি যদি কোনো জিনিস পছন্দ করে, কারো কোনো জিনিস পছন্দ করে, যেমন ধরেন আপনার কোনো শখের জিনিস বা খুব ফেভারিট জিনিস, সেটা উনি কিভাবে যেন বুঝে যায় যে এটা মানুষের ফেভারিট জিনিস। যেমন একটি ঘটনা আমি বলতে চাই। গ্রামের একজন লোক যার একটি মোটরসাইকেল ছিল, সেটি তার খুবই পছন্দের। তো জামালউদ্দিন মামা তার কাছে তার ওই মোটরসাইকেলটি চাইলো, কিন্তু ভদ্রলোক দিল না জামালউদ্দিন মামাকে মোটরসাইকেলটা। না যাওয়ার পরে একদিন পরেই তার মোটরসাইকেল গায়েব। তো মোটরসাইকেল চুরি করতে জামালউদ্দিন মামাকে কেউ দেখে নাই, নিয়ে যেতেও কেউ দেখে নাই, কিন্তু মোটরসাইকেল জামালউদ্দিন মামার বাড়িতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ওনাকে যথারীতি ধরে এনে গ্রাম্য সালিশ বিচার এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে শিকলের জায়গায় রাতটা পার হতেই জামালউদ্দিন মামা তার বাড়ি। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওনাকে এই ধরনের ঘটনায় 4-5 বার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একই ধরনের ঘটনায় উনি 6-7 বার ওনাকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। থানায় ওনাকে আটকে রাখা হলে একইভাবে উনি আগের দিন নিয়ে যায়, পরের দিন উনি বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে, কিভাবে ছুটে, এগুলোর কোনো উত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় না এবং থানা থেকেও এগুলোর কোনো সদুত্তর পাওয়া যায় না যে উনি কিভাবে ছুটে গেল বা কিভাবে উনি বের হলো। তো যাই হোক, এছাড়া জামালউদ্দিন মামার এখন তো নিয়ার অ্যাবাউট 60 বা 65 বয়স। উনি বিয়ে করেছেন, ওনার 2টি মেয়েও আছে, তাদেরকেও উনি বিয়ে দিয়েছেন। জামালউদ্দিন মামা কিছুই করেন না বা কারো কাছ থেকে দান বা ভিক্ষা কিছুই চান না, কিন্তু ওনার সংসার দিব্যি বহল তবিয়তেই চলে। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে যে আমার হাজবেন্ড বা আমরা যখন ওনার বাড়িতে গেছি, উনি কোনো বাজার নাই, মামি হয়তো ওনাকে বলছে ঘরে তো কিছুই নাই, আত্মীয় স্বজন আসছে, কি করি? জামালউদ্দিন মামা খুবই নিশ্চিন্ত একটা ভঙ্গিতে বলতো চলে আসবে, সব চলে আসবে। এবং দেখা যেত যে ঘন্টাখানিকের মধ্যেই একজন লোক প্রচুর বাজার, মুরগি, 4-5টা মুরগি, গরুর গোশ, পোলাও চাল ইত্যাদি সহ নানান ধরনের বাজার নিয়ে চলে আসে। জামালউদ্দিন মামাকে কখনোই প্রশ্ন করে এর কোনো সদুত্তর পাওয়া যায় না যে এই লোকটি কে বা বাজার থেকে কখন কিভাবে এই জিনিসগুলো আসলো, কোথা থেকে আসলো। আর একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামাকে এছাড়াও উনি যে মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার 7-8 বছর পরে উনি আবার আসলেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অনেক লোক, ইভেন আমার হাজবেন্ডও তাকে কয়েকবার জিজ্ঞেস করেছে। আমার হাজবেন্ডকে উনি খুবই আদর করেন ভাবনা হিসাবে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে মামা আপনি এই সময়টাতে কোথায় ছিলেন। জামালউদ্দিন মামা এটার কোনো উত্তর দেন
চান না এবং উনি খুবই অপছন্দ করেন এই বিষয়ে ওনার সাথে কেউ কথা বললে। এমনকি একবার উনি আমাদের বাসায় এসে আমার যে ছোট দেবর তার একটা খুব পছন্দের ক্যামেরা ছিল, উনি ওইটা চাইলো, তো আমাদের যথারীতি তাকে ক্যামেরাটা দিল না। না দেওয়ার পরের দিন ক্যামেরা নাই। ক্যামেরা যখন নাই তখন আমরা যেহেতু ওনার সম্পর্কে জানি, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মামা এরকম ক্যামেরাটা, তখন উনি হেসে দিয়ে ক্যামেরাটা আবার আমাদেরকে দিয়ে গেল। একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামা উনি কখনো কালারফুল কাপড় পরেন না, উনি সবসময় সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরেন। আর উনি কখনো মানে সাধারণ পুরুষ সিরামিকে উনি খাবার দাবার খান না, উনি সবসময় বদনা দিয়ে পানি খান এবং যে প্লেট বাসন উনি ইউজ করেন সেগুলো সবই কাঁসার। আর একটা ব্যাপার হয় উনি বিভিন্ন সময় উনি গায়েব হয়ে যান, 2 মাস, কখনো কখনো তারও বেশি সময়, বা কখনো তার কিছু কম সময় উনি গায়েব হয়ে থাকেন। কোথায় যান এইটারও উত্তর উনি কখনো দেন না। তো একবার উনি এরকম গায়েব হয়ে গেছেন, তো সেই সময়টাতে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে ওনার যে বাড়ি আর কি, যেখানে ফকির বাজারের পাশে একটা রাবার বাগান আছে, যেটার নাম ওই এলাকার লোকজন সবাই জানেন। ওনাকে খোঁজাখুঁজি করতে করতে 7-8 দিন পরে ওনাকে পাওয়া যায় যে উনি ওই রাবার বাগানে একটা দোলনার মতো জিনিস গাছের সাথে ঝুলিয়ে ওখানে উনি শুয়ে আছেন এবং ওখানে আরো 7-8 জন লোক যারা রান্না বান্না করছে এবং নিয়মিত ওনাকে খাওয়াচ্ছে। সেই লোকগুলোকে ওই এলাকার কেউ চেনে না, ওনারা কোথা থেকে আসছেন বা কারা ওনারা কেউ চেনে না, কিন্তু ওই লোকগুলোর সাথে জামালউদ্দিন মামা থাকে। এবং এটা যখন ওনাদের যখন এভাবে পাওয়া যায় তখন আমার হাজবেন্ড এবং তার আরো 2 ফ্রেন্ড ওখানে যায়, যে মামাকে বলে যে আমরাও তোমার সাথে থাকবো একদিন। মামা বলে যে না, তোরা ছোট মানুষ, তোরা এখানে থাকতে পারবি না, তোরা চলে যা। ওদেরকে কোথা থেকে ওনার কাছে এগুলো আসে কেউ জানে না, ওদেরকে অনেক চকলেট দিয়ে বিদায় করে দেয়। তো ঘটনাটা আসলে ভয়ের হয়তো বা না, বাট আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের পরে এই ঘটনাটা শোনার পরে আমি এটা প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পরে আর কখনো ফিরে আসবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই প্রশ্ন অনেকবার মিলানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন মানুষ মারা যাওয়ার 7-8 বছর পরে ফিরে আসতে পারে। এই প্রশ্নের আমি কোনো উত্তর আজও খুঁজে পাইনি। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেলজি। ওয়েলকাম ব্যাক। যে স্টোরিটা শুনলাম একটু আগে, যেটা একটা অডিও ক্লিপ ছিল, কি মনে হয় মানে এর চাইতে অদ্ভুত স্টোরি মনে হয় দুনিয়াতে খুব কম আছে। সো এরকমও হয়, মানে ভাবেন ব্যাপারটা কিরকম, যে কি মানে এরকমও হয়। এবং আমি আশা করছি যে আপনাদের সবার ভালো লাগছে। আমি দেখতে পাচ্ছি খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করছেন, আমাদের অনামিকা SMS করছেন, ফরিদপুর থেকে বাপ্পি তালতলা থেকে SMS করছেন, আমাদেরকে সুমাইয়া জাকির SMS করছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও শাহরিয়ার ফারুক আমাদের SMS করছেন আমাদেরকে, জ্যাকলিন, এছাড়াও রিদওয়ান আমাদের SMS করছেন, সামি SMS করছেন, আরো অনেকে আছেন আমাদের সঙ্গে। আমরা চলে যাবো এখন আফনান ভাইয়ের কাছে একটা ঘটনা শুনতে। এবং আমি আপনার কাছে প্রথম ঘটনাটা আমরা শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স, সবাইকে শুভ নববর্ষ। আশা করি আজকের এপিসোডটা সবারই অত্যন্ত ভালো লাগছে। আমি তো খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম। হ্যাঁ, আমি দেখছিলাম আপনার সবাই, আপনি আলিফ সবাই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। অনেক বিষয় আমার নিজেরও জানা ছিল না, আমি তো চিন্তা করছিলাম যে এটাও হতে পারে। আমি নিজেও খুব আসলে অ্যাস্টনিশড হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমি রাসেল ভাই যে ঘটনাটি শেয়ার করব, আমি লিসেনারদের অনুরোধ করব যে ঘটনাটি একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং এখানে অনেক কিছু শিক্ষণীয় আছে, সেটা আমি বলবো ইনশাআল্লাহ ঘটনাটি শেষে। আমি মাসখানেক আগে ময়মনসিংহ কৃষি ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল ক্লাইমেট ইস্যুর উপর একটা ক্লাস নিতে গিয়েছিলাম। তো সেখানে যেহেতু আমি মাঝে মাঝে ভূত এফএমে আসা হয় আর কি, এখানে আমাদের যে গ্রুপ পিকচার গুলো আপলোড করা হয়, ওখানে একটা ছেলে আমার সাথে কথা বলেছিল, ওর একটা ঘটনা বলেছিল, এই ছবি দেখে আমাকে শনাক্ত করেছিল। পরে আমি ওর কাছে ঘটনাটা শুনলাম, আমি ঘটনা নিয়ে চলে যাই। তো ওর পরিবারে একটা সমস্যা ছিল, বেশ দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা হচ্ছিল। তো সমস্যাটা কোনো মতে সলভ হচ্ছিল না, যে ওরা মোটামুটি অনেক উচ্চ শিক্ষিত পরিবার, ওরা এই প্যারানরমাল বিষয়গুলো বিশ্বাস করতো না যে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, অথবা যে কোনো একটা সলিউশন নেওয়া যায় প্যারানরমাল দৃষ্টিকোণ থেকে, ওরা এগুলো বিশ্বাস করতো না। অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে চিন্তা করে আর কি, যারা সাধারণত এই বিষয়ে বিশ্বাস করেন না, তাদের মধ্যে তারা চিন্তা করতো। তো 2014 সালের দিকে ব্রাজিলে যে বিশ্বকাপ খেলাটা হয়েছিল রাসেল ভাই, তখন ওই আমাকে যে বলেছে তার বাবা, ওনারা তো ভালো মানে রিচ ফ্যামিলি আর কি, তার বাবা সন্তানদের মানে মন ভালো করার জন্য সবাইকে মানে ব্রাজিলে নিয়েছেন বিশ্বকাপ খেলা দেখানোর জন্য।
তো ওখানে খেলা দেখার ওই সময়ে বিভিন্ন সময় বাইরে তারা ঘুরতে টুরতে যেত। তো ওইখানে ওদের যে আত্মীয়টা ছিল, যার মাধ্যম দিয়ে ওখানে গিয়েছিল ব্রাজিলে, তো উনি বলেন যে তোমার ফ্যামিলিতে যে প্রবলেমটা আছে সলভ হচ্ছে না, তো চলো আমি এক জায়গায় নিয়ে যাবো, তুমি আশা করি ওখান থেকে তুমি একটা সলভ পাবা। উনি এগুলো যদিও ওইভাবে বিশ্বাস করতেন না, তারপরও মানে উনি যান। তো ওখানে একটা বিশেষ সম্প্রদায়ের কাছে উনি যান। আমাকে যেভাবে বলেছে রাসেল ভাই, জায়গা ওই সম্প্রদায়ের নাম হচ্ছে ম্যাকাম্বা। এই ম্যাকাম্বাটা হচ্ছে, আমি পরে ইন্টারনেট সার্চ দিয়ে দেখেছি, এগুলো আফ্রো ব্রাজিলিয়ান এক রিলিজিয়ান ওরা বিশ্বাস করে আর কি। এবং ম্যাকাম্বা সম্প্রদায়ের যারা প্রধান থাকে ওদেরকে ম্যাকাম্বারার বলা হয়। ওনারা বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিকের সাথে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে বিভিন্ন ভাবে আর কি, একদম খারাপ থেকে শুরু করে অনেক ভালো কিছু করে। আচ্ছা, তো ওখানে যখন যান তখন ওখানে যাওয়ার পর দেখেন যে ব্যক্তির কাছে নিয়ে যান, উনি ওনাদের ভাষা ওনারা বুঝতে পারছিলেন না। তো একজন দোভাষীর মাধ্যমে, মানে ইন্টারপ্রিটার বলে যাকে আর কি, দোভাষীর মাধ্যমে সেখানে তার ওই ব্যক্তির সাথে কথা হয়। তো ওই ব্যক্তি ওনাদের কাছে কিছু কার্ড দেন। সেই কার্ডটা 4 ভাগে ভাগ ছিল, এক একটা ভাগে 14টা করে কার্ড ছিল। তো 4টা কার্ড টানতে বলেন ওই যেই আঙ্কেল গিয়েছিলেন আর কি ওখানে। তো 4টা কার্ড টানার পরে উনি ওই দোভাষীর মাধ্যমে কিছু কথা বলেছিলেন, কিছু প্রশ্ন করেছিলেন। তো উনি ওই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলেন। তো সঙ্গত কারণে রাসেল ভাই আমি ওই বিষয়গুলো বলতে চাচ্ছি না, কারণ আমার ফ্যামিলি ব্যাপার তো, আমাকে বলতে নিষেধ করেছে, আমি জানি, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না আর কি। তো উনি একটা সমাধান দেন, যখন উনি ওনার স্ত্রীর একটা ছবি চান ওই আঙ্কেলের কাছে। তো আঙ্কেল ওই সময় ছবিটা নিয়ে আসেন নাই সাথে, তো কিন্তু ফোনে ছিল। তো উনি বললেন যে ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দেবো, কিছু সময়ের মধ্যে বাইরে থেকে মোবাইল থেকে ছবি প্রিন্ট করে এনে ওনাকে দেন। তারপর ওনাদের সামনেই উনি একটা বিশেষ পদ্ধতিতে, একটা রিচুয়ালের মাধ্যমে ছোট্ট একটা পুতুল তৈরি করেন। আচ্ছা, ওই পুতুলের মধ্যে ওনার স্ত্রীর ছবিটা ভরে দেন। আচ্ছা, এখন উনি ওইভাবে বলেছেন যে এটা নিয়ে আপনি বাসায় চলে যান, বাসায় গিয়ে এটা রেখে দেন, আশা করছি সমস্যার সমাধান হবে। কিন্তু আপনি এই সমস্যার সমাধানের জন্য আরো কিছু সমস্যা ফেস করতে পারেন, সেগুলোর জন্য আপনি প্রস্তুত তো? বলে হ্যাঁ, আমি সেগুলোর জন্য প্রস্তুত, সমস্যা নেই, আমার আপাতত এই সমস্যাটার সমাধান হোক। তখন উনি আসলে নিজেও বুঝতে পারেন নাই যে কি ধরনের সমস্যা ওনার জন্য অপেক্ষা করছে। তো উনি যাই হোক, খেলা যখন শেষ হয়ে যায় পরে আবার দেশে ফিরে আসেন। দেশে ফিরে আসার পর যখন বাড়িতে আবার আসেন, তখন ওই যে পুতুলটা, ওটা উনি ওনার মানে বিছানার নিচে রেখে দেন আর কি। তো সত্যি সত্যি পুতুলের কাজ শুরু হয়। তো ওনার স্ত্রী আবার ওনার প্রতি খুব ভালোবাসা সৃষ্টি হয়। এটা দেখে উনি বিশ্বাস করেন যে হ্যাঁ, আসলে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের কাজ হয়, উনি এটা বিশ্বাস স্থাপন করেন। কিন্তু প্রথম মাস 5-7 ভালোই চলছে, কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপর থেকে শুরু হয় সমস্যা। হঠাৎ একদিন ওনার স্ত্রী রাতের বেলা ফিল করলেন ওনার খাট, যে খাটে ওনারা ঘুমিয়েছিলেন স্বামী স্ত্রী, থরথর করে খাটটা কাঁপছে। আচ্ছা, ওনার স্ত্রী মনে করছিল মনে হয় ভূমিকম্প হচ্ছে। তো উনি চিৎকার চেঁচামেচি করে হাজবেন্ডকে খুব ডাকেন, কিন্তু হাজবেন্ডের কিছুতেই ঘুম ভাঙে না। তখন উনি তাড়াতাড়ি বাচ্চাদেরকে টেনে হিঁচড়ে তাড়াতাড়ি বলে যে ভূমিকম্প হচ্ছে, চলো। বাচ্চারা বলে কোথায় ভূমিকম্প, আমরা তো কিছু ফিল করছি না। না, আমি বুঝছি ভূমিকম্প হচ্ছে, তাড়াতাড়ি চলো। তারা ভূমিকম্প করে চিৎকার করতে করতে একদম বাসার নিচে চলে যান। দারোয়ান ঘুম থেকে জেগে যায়, বলে কি হয়েছে, বলে ভূমিকম্প। বলে কই, আমরা তো কিছু শব্দ শুনি নাই। এদিকে ওনাদের চিৎকার চেঁচামেচি পাশের ফ্ল্যাটের লোকজন ঘুম ভেঙে যায়। ওরা বলে কি হয়েছে, কই ভূমিকম্প। তো আমরা তো কিছু টের পাইনি। এসব মিলে মানে সবাই খুব বিরক্ত হন ওই রাতের বেলা ওনাদের উপরে, যেভাবে মধ্যরাত্রে চেঁচামেচি করে ঘুম ভাঙিয়ে দিল। তো এরকম রাসেল ভাই এই মাঝে প্রায়শই রাতেই এই সমস্যাগুলো হচ্ছিল। এবং ওনারা ওই যে ভূমিকম্প চিৎকার করে, এবং ওনার হাজবেন্ড মানে এমন ভাবে ঘুমিয়ে থাকেন ওই সময়টাতে, উনি কিছুতেই ওনার ঘুম ভাঙে না, উনি কিচ্ছু বলতে পারেন না। অনেক ডাকাডাকি করার পরে ওনার ঘুম ভাঙে না। ওরা বিল্ডিং এর লোকজন ওনাদের প্রতি খুবই ফেড আপ হয়ে গেছে, যে এনারা সবাই পাগল হয়ে গেছে, মধ্যরাত্রে ভূমিকম্প করে করে মানে মানুষকে বিরক্ত করে। ওনাদের মানে মানসিক রোগের ডাক্তার দেখানো দরকার, এরকম অনেকে বিভিন্ন ভাবে ওনাদেরকে এরকম কথা বলতে থাকেন। এর মধ্যে রাসেল ভাই কি হয়, একদিন ওনার স্ত্রী সত্যি সত্যি যখন আবার দেখেন ওনার ওই খাটটা থরথর করে কাঁপছে, তখন উনি ফিল করলেন, উনি ওনার হাজবেন্ডের গায়ে যখন হাত দিলেন, দেখলো আসলে ওনার হাজবেন্ডের শরীরটাই থরথর করে কাঁপছে। আচ্ছা, এবং ওই কাঁপার কারণেই ওই খাটটাও কাঁপছে, মানে এত মানে হাজবেন্ডের শরীরটা শেক হচ্ছিল ওখানে। তো উনি বিষয়টা প্রথমে ভয় পেলে বলে দেন আসলে ভূমিকম্পটা না, এতদিন ভুল হয়েছে, বিষয়টা আসলে আমার হাজবেন্ডের শরীর থরথর করে কাছে। কিন্তু এরকম কাঁপার কারণটা কি, এটা ওনার স্ত্রী কোনো মতেই বুঝতে পারেন নাই। এই ঘটনা যখন 8 মাস হয়ে যায়, তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওনাদের বাড়িটা 5 তলা ছিল,
তো 5 তলার একদম নিচে প্রতি শুক্রবার সন্ধ্যার পর একটা বেটে আকৃতির বিড়াল, একদম কুচকুচে কালো বিড়াল, মানে বিড়াল সেটা ছোট না বড়ও না, মানে আমরা বামন সাইজের মানুষ দেখি যেরকম, ঠিক ওরকম মনে হয় বিড়ালটা বেটে, খুবই মোটা, অস্বাভাবিক রকমের মোটা, কিন্তু বেটে, এবং এমন ভাবে তাকিয়ে থাকে বিড়ালটা দেখলে মানে তার চোখের দিকে তাকালে মানুষ মানে ভয় পেয়ে যাবে, আমাকে যেভাবে বলেছে। তো বিড়ালটা শুধুমাত্র শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বাড়ির চারপাশে ঘোরাফেরা করতো, এবং পুরো সপ্তাহ তাকে দেখা যেত না। আবার ওই যে শুক্রবার সন্ধ্যার পর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই বিড়ালটাকে দেখা যেত। ওই বিড়ালটাকে কেউ কখনো খেতেও দেখেনি, কেউ কখনো বাড়ির ভিতরে ঢুকতেও দেখেনি, সে ওই জায়গাটাকে একটু ঘোরাফেরা করতো। তো বিড়ালটা যখন দেখা যাওয়া শুরু করলো, তখন ওই ফ্যামিলিতে একটা ঘটনা ঘটা শুরু করলো। সেটা হচ্ছে আমাকে যে সেটা শেয়ার করেছে আর কি, যার ফ্যামিলি, তো ওর আরো 2 বোন ছিল, না আরো 2জন ভাই বোন ছিল। ওর পরে যে সে একটা মানে ওর বোন, তারপরে তার ভাই আর কি, সবার ছোট ভাই। তো ওর বোন হঠাৎ করে পরিবারে বলা শুরু করে প্রতি রাত্রে একটা অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হচ্ছে ওর মনে হয় জানালা দিয়ে একটা দমকা বাতাস আসে, বাতাসটা ঘরের ভিতরে বিভিন্ন ভাবে ঘোরাফেরা করে এবং ওর কানের কাছ দিয়ে যায়, শরীরে এসে আঘাত করে, এবং বাতাসটা খুব গরম, অস্বাভাবিক রকমের গরম। ওদের মানে বাসাটা এসি করা যদিও, তো জানালাও বন্ধ থাকে, কিন্তু কেন জানি ওই জানালাটা খুলে যায় এবং ওই বাতাসটা ঢোকে। তখন বাসায় যখন এই বিষয়গুলো শেয়ার করে, অনেকে এটা বিশ্বাস করতে চায় না যে এটা এরকম হতেই পারে, জানালা খুলে গেলে বাতাস আসতেই পারে, কিন্তু ওই মেয়ের কথা কেউ কিছুতেই বিশ্বাস করে না। তো একদিন ওই মেয়েকে মানে কোন একটা মানে তুচ্ছ ব্যাপারে কথা কাটাকাটি হয় পরিবারে, তো সেটা ওখানেই মীমাংসা হয়ে যায়। কিন্তু একদিন সকালবেলা ওনার মেয়ের দরজা অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে যখন মানে খুলছিল না, তখন দরজা ভেঙে ভিতরে দেখে ওনার মেয়ে মানে গলায় তার ওড়না ফাঁস লাগিয়ে সুইসাইড করেছে। রাসেল ভাই যেই দিনটাতে করেছিল সেই দিনটা ছিল শনিবার, এবং যেদিন সে সুইসাইড করেছিল ওই দিন কিন্তু ওই বিড়ালটা ঘোরাফেরা করেছে, এবং বিড়ালটা অস্বাভাবিক রকমের, অন্যদিন কোনো শব্দ করে না বিড়াল, কিন্তু যে মানে ম্যাও ম্যাও যে শব্দটা করে, অন্যদিন যতবার এসেছে শব্দ করে না, কিন্তু ওই দিন সে খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল। সবাই ওই বাড়ি শুনেছে, কিন্তু ওই শোকের মধ্যে অনেকেই বুঝতে পারে নাই। কিন্তু আমাকে যে বলেছে ওর বোন, তো ও আমাকে বলেছিল যে এই বিষয়টা সে প্রথম ফাইন্ড আউট করেছিল, বিড়ালের এই বিষয়টা। আচ্ছা, এরপরে এরকম ঘটনা ঘটে, ওই যে ভূমিকম্পের ওই বিষয়টা, এইটা কিন্তু চলছিল, কিন্তু ওই মহিলা যখন তার হাজবেন্ডকে বলে যে এরকম সমস্যা, ওই হাজবেন্ড বলে কই আমি তো কিছুই বুঝি না, আমার তো কিছু ফিল হয় না, উনি কিছুই বুঝতে পারেন নাই। তো এই ঘটনা যখন ওই ছেলের বোন মারা যাওয়ার পর এর মাঝখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু ওই প্রতি শুক্রবারের ওই সময়টাতে এবং শনিবার পর্যন্ত ওই বিড়ালটা দেখা যেত সপ্তাহে। কেউ ওই বিড়ালটাকে কিছু বলতো না, এবং বিড়ালটা দেখলেই ভয় লাগে, কেউ মানে বলারও সাহস পেত না যে মানে ধমক দেবে এবার সরিয়ে দেবে এরকম কিছু। যাই হোক, এর ভিতরে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ওই ছেলের যে একদম ছোট ভাই, সে ছোট ভাই একদিন সেই ওর বোনের সাথে যে ঘটনা ঘটেছিল একই রকম বিষয় বলতে থাকে, যে আমার মনে হয় রাতের বেলা আমার জানালাটা হঠাৎ করে খুলে যায়, একটা বাতাস ঢুকে ঘরের বিভিন্ন জায়গায় আঘাত করে, এবং সে বুঝতে পারে সেটা, এবং তার শরীরেও এসে আঘাত করে, তার কানের কাছ দিয়ে চলে যায়, মাথার উপর দিয়ে চলে যায়, এবং গরম বাতাসটা অস্বাভাবিক রকমের গরম। তখন ওনারা এই বিষয়টা একটু উপলব্ধি করা মানে শুরু করেন যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছিল, কিন্তু বলেছিল যে না, তার মেয়েটা তো একদম একটা ঝগড়াঝাটির কারণে হয়তো সুইসাইড করেছে, এর সাথে ওইটার কোনো সম্পর্ক নাই। তো রাসেল ভাই, তো একদিন শুক্রবারে সন্ধ্যার পর ওই ছেলেটা অল্প বয়স ছিল হলেও ওর নিজস্ব একটা প্রাইভেট কার ছিল, ড্রাইভারও রেখে দিয়েছিলেন তার বাবা। তো ছেলেটা শুক্রবার রাতের বেলা হঠাৎ করে তার ইচ্ছা করে সে ঢাকা নারায়ণগঞ্জ যে এমনি একটু লং ড্রাইভে বেরোবে বাসা থেকে। তো ড্রাইভার সাথে থাকলেও ড্রাইভারকে সে বলে যে তুমি পিছনে বসো, আমি গাড়ি চালাবো। তো ড্রাইভার পিছনে বসে, সে নিজেই ড্রাইভিং করা শুরু করে। তো ঢাকা নারায়ণগঞ্জ রাস্তার একটা জায়গায় এসে সম্পূর্ণ মানে গাড়ির ব্রেকও সব ঠিক ছিল, সবই ঠিক ছিল, কোনো জায়গার সাথে সংঘর্ষ হয় নাই। হঠাৎ গাড়ির মধ্যে ড্রাইভারের ভাষ্য অনুযায়ী, ড্রাইভারও খুব আহত হয়েছিল আর কি, কিন্তু বেঁচে গেছে। ড্রাইভারের ভাষ্য অনুযায়ী ও গাড়ির মধ্যে গাড়ি চালানোর সময় খুব অস্বাভাবিক রকমের আচরণ করা শুরু করে। আচ্ছা, মনে হয় যে ও গাড়ির স্টিয়ারিংটা ধরে অস্বাভাবিক রকমের নড়াচড়া করছে, ওর ঘাড় ডানে সামনে বায়ে অস্বাভাবিক রকমের বাঁকা করছে। এরকম এই একটা পর্যায়ে পিছন থেকে ড্রাইভার বলে, স্যার কি করছেন, ভালো করে গাড়ি চালান। কিন্তু এই কথা বলতে বলতে হঠাৎ করে গাড়িটা রাস্তার পাশে খাদে নামে এবং মারাত্মকভাবে ড্রাইভার আহত হয়
কিন্তু ওই সন্তানটা মারা যায়। এবং ওই ছেলেটা যেদিন মারা গিয়েছিল ওই বিড়ালটাও কিন্তু খুবই অস্বাভাবিক রকমের শব্দ করেছিল ওর বাড়ির চারদিক দিয়ে। তো রাসেল ভাই এইটা 2 সন্তান মারা গেল। তো যাই হোক, এরপরে ওনার যে বাবা, যে ছেলেটা আমাকে বলেছে তার বাবা উনি নিজেই, ওনার ড্রাইভার ছিল না, উনি নিজে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি চালাতেন আর কি। তো উনি যখন বাসা থেকে বের হন, গাড়ির চারদিকে কাঁচ, মানে কালো রঙের কাঁচ ছিল আর কি ওইটা। তো বাসা থেকে বের হন, সবাই দেখলো যে বাসা থেকে উনি বের হয়ে শুধু গেট থেকে বের হয়ে গাড়িটা থেমে গেল, আর গাড়িটা সামনেও হয় না পিছনেও আসে না। সবাই মনে করেন হয়তো বা উনি গাড়ির মধ্যে ফোনে কথা বলছে, এই জন্য গাড়ি থামিয়ে হয়তো ফোনে কথা বলছে। কিন্তু না, অনেকক্ষণ, কয়েক ঘন্টা একই রকম অবস্থা থাকার পরে উপরে খবর দেওয়া হলো যে দেখেন তো গাড়িতে উনি মানে সামনে স্টিয়ারিং এর উপরে মাথাটা দিয়ে কেমন করে যেন পড়ে আছেন, সামনের কাছ থেকে যেটা দেখা যাচ্ছিল আর কি। তখন বাড়ির সদস্যরা নামেন, আমাকে যে বলেছে যে তার বাবা আর কি, সন্তান নামেন, স্ত্রীও নামেন, এবং বিকল্প চাবি দিয়ে যখন দরজাটা খোলা হয় তখন আসলে অদ্ভুত ব্যাপার, ওই যে ব্যক্তিটা, ওনার চোখ, নাক, মুখ এবং কান সব দিক দিয়ে মানে এত পরিমাণ ব্লিডিং হয়েছে, মানে এটা অস্বাভাবিক। মানে উনি ব্লিডিং এ মারা গেছেন, কিন্তু চোখ দিয়ে রক্ত পড়েছে এইভাবে অস্বাভাবিক, এটা মানে এটা কোনো ব্যাখ্যা নেই। এবং ওনাকে ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার বলেছিল যে মেডিকেল সায়েন্সে এটার কিছু ব্যাখ্যা আছে, কিন্তু সেটাও অ্যাবসলিউট না যে হঠাৎ করে এরকম হয়, মানে চোখ দিয়েও রক্ত পড়া। তাহলে ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমাকে যে বলেছিল, ও খেয়াল করেছে ওর বাবার গাড়ির চাকায় অনেক রক্ত লেগে আছে। তো মনে হচ্ছিল যে একটু আগেই ওর বাবা কোনো কিছু হয়তো পিষে দিয়ে চলে এসেছে গাড়িটা নিয়ে। গাড়িটা তো মানে জাস্ট একটা মানে অল্প কিছু দূরে, মানে জাস্ট খালি বাসার থেকে গড়িয়ে এসেছে। মানে কিছু মানে মনে করছে হয়তো বা ইঁদুর বা বিড়াল হতে পারে, কিন্তু যেটাই মারা গেছে তার কোনো ডেড বডি পাওয়া যায় নাই। কিন্তু এত পরিমাণ রক্ত, মনে হচ্ছে যে বড় কিছুকে চাপা দিয়েছেন উনি, কিন্তু কি দিয়েছেন ওখানে কিচ্ছু পাওয়া যায় নাই। এবং ওই দিনটা ছিল রাসেল ভাই শনিবার। আচ্ছা। এবং ওই শনিবারের পর থেকে আর কখনোই ওই বিড়ালটাকে দেখা যায়নি ওদের বাড়িতে। তো এটাই ছিল ওর ফ্যামিলির সাথে ঘটনা। আর রাসেল ভাই, এখানে একটা বিষয় আমি বলতে চাই লিসেনারদের উদ্দেশ্যে, যে আমাদের ব্যক্তি জীবনে অনেক প্রবলেম আছে, অনেক সমস্যা আমরা ফেস করি, সেই সমস্যার সমাধানেরও অনেক পদ্ধতি রয়েছে, অনেক বিষয় আছে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী অনেক তদবির আছে এবং অনেক আমল আছে। তো আমাদের উচিত সেই বিপদগুলোতে ধৈর্য হারা না হয়ে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেই সমস্যাগুলোর সমাধান করা। আমরা যেন আমাদের এই সমস্যাগুলো সলভ করতে গিয়ে এমন ধরনের কোনো বিকল্প পন্থার আশ্রয় না নেই যা আমাদের পুরো পরিবার, ব্যক্তি জীবনকে ধ্বংস করে দেয়। এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নিতে গিয়েই আমাকে যে ছেলেটা বলেছিল, নাম বলছি না সঙ্গত কারণে, তো সে অজোর ধারায় কেঁদেছিল যে তার বাবা একটা ছোট্ট সমস্যার সমাধান করতে গিয়ে মানে এমন একটা সমস্যা সৃষ্টি করেছিল, এখন তার পরিবারে ওই সন্তান এবং তার মা ছাড়া আর কেউ নাই। তার পরিবারটা একদম মানে মরুভূমির মতো হয়ে গেছে। লিসেনারদেরকে আমি রিকোয়েস্ট করবো যে যত সমস্যাই হোক আমরা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেগুলো সমাধানের চেষ্টা করি, আমরা যেন কখনো ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় না নিই। ধন্যবাদ। আমরা একটু হাফেজ মাহিউদ্দিন ভাইয়ের কাছে যাই। আমাদের কাছে অনেকেই অনেক ইমেইল পাঠিয়েছেন এখানে, এবং দেখতে পাচ্ছি যে একজন লিখছেন, তিনি বলছেন যে আমি আমার নামটা বলছি না, আমি একটা প্রাইভেট ব্যাংকে কাজ করি। গত জানুয়ারি থেকে আমার লাইফে সব দিক দিয়ে প্রবলেম আসছে, এবং আমার জবের সিভিয়ার প্রবলেম হচ্ছে। আমার বিয়েতে, আমার যার সাথে বিয়ে হওয়ার কথা সে বিয়েতে রাজি হচ্ছে না। অফিসের মধ্যে আমি সবসময় ভয় পাই, এরকম একটা ব্যাপার। তার সাথে সবকিছু নেগেটিভ ঘটছে, এবং তিনি বলছেন আমার লাইফের এই প্রবলেমের কারণটা কি হতে পারে, আসলে কি কি কারণ হতে পারে এরকম প্রবলেমের? মাহিউদ্দিন ভাই, কি মনে হয় আপনার? জি ভাইয়া, এই সমস্যাগুলোর মধ্যে প্রথম 1 নম্বর যেটা হয়, এটা গত সপ্তাহে আমি বলেছি, আতশী রোগ যেটা আছে, এই আতশী রোগ কিন্তু বহু মানুষের হয়ে থাকে। এবং আমি যে পরের মেলটাও দেখছি যে তানভীর হোসেন লিখেছেন যে তার অনার্স শেষ হয়ে গেছে, তার পরিবারে তার সমস্ত দায়িত্ব তার উপরে, এবং তিনি ডিপ্রেশনে ভুগছেন, চাকরি বাকরি পাচ্ছেন না, এবং মানে তারও এই একই রকমের অবস্থা, এবং তিনি বলছেন যে কোনো ধরনের কোনো চাকরি বাকরি তার হচ্ছে না। এগুলো সবকিছু মনে হয় একই টাইপের সমস্যা। এখানে আমি একটা বিষয় বলতেছি ভাইয়া,
বর্তমান সময়তে মানুষ যেরকম জনসংখ্যা বাড়তেছে, তো জিনদের এরকম জনসংখ্যা বাড়ে। প্রতিটি মানুষের মাথা পিছু 4টা করে জিন থাকে। আমাদের বেশি বেশি ইবাদত করা উচিত। আজ আমরা নামাজ, কোরআন তেলাওয়াত এগুলো ছাড়া দেওয়াতে আজকে আমরা কিন্তু এমন বিপদগ্রস্ত নিজেরাই পড়ে আছি। প্রতিটি ঘরের মধ্যে যেন সূরা বাকারা তেলাওয়াত হয়, এবং অবশ্যই ঘরের মধ্যে সুন্নত আদায় করে মসজিদে গিয়ে ফরজ নামাজ আদায় করব। ইনশাআল্লাহ প্রতিটি ঘরের মধ্যে রহমত বরকত চলে আসবে ইনশাল্লাহ। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনারা চাইলে এখানেও কোয়েশ্চেন করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আমাদের এইখানে অনেকে ফেসবুকে আমাদের লিখছেন। তাশফিয়া জাবিন আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে আমার ভালো লাগছে। রাহাত আমাদের SMS করেছেন এবং আমাদেরকে বলছেন আজকে বেশি ভয় করছে। আরো স্টোরিজ আছে যেগুলো আরো ভয়ের, এবং ডক্টর আলিফের একটা স্টোরি এখনো বাকি আছে, সেটা আমরা শুনবো। আমাদের সময় কিভাবে করতে পারবো আমি বুঝতে পারছি না। এবং আপনারা যে অডিও ক্লিপটা শুনেছেন, সেই অডিও ক্লিপটা শোনার পর আমি আশা করেছিলাম যে আপনারা আরো বেশি রেসপন্স করবেন। আমাদেরকে দেখতে পাচ্ছি যে 12টা থেকে বসে আছি, এখন পর্যন্ত তিনি শুনতে পাচ্ছেন না। আচ্ছা আমি জানি না আপনি কোথায় টিউন করেছেন আমি জানি না। আপনি আমাদের অ্যাপ দিয়ে বা রেডিও ফুর্তি 88.1 এ টিউন করে ডেফিনেটলি আপনি আমাদের শুনবেন। আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে আরো অনেকেই SMS করছেন এবং আমাদেরকে SMS করে তিনি লিখছেন যে রাসেল ভাই ভূত FM এর ঘটনাটি সত্য। জুরাইন আহমেদ আমাদের বলছেন আপনি একদিন চলে আসুন আমাদের এখানে, যারা ঘটনা বলেন তাদের সাথে আপনি দেখুন, কথা বলুন এবং আপনি নিজে যাচাই বাছাই করে নিন, তাই না? আমি যদি বলি যে সত্য তাহলে তো আপনি সত্য হবে না, এবং আমি যদি বলি মিথ্যা তাহলেও মিথ্যা হবে না, তাই না? মানে আমি বলার কে আসলে? জাহিদ হোসেন আমাদের SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি সাইক সামিউল। এছাড়াও আমার SMS না, এগুলো সব আমি ফেসবুক থেকে পড়ছি আর কি। আমাদের যে পেজ রয়েছে সেই পেজে অনেকে আমাদের এখানে দেখতে পাচ্ছি ইনবক্সে লিখছেন অনেকেই, এবং তাদের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এখানে শহীদ আহমেদ আছেন, আমাদের এখানে মৌসুমী আক্তার আছেন, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি সজয়, এছাড়াও মুসাফির আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি, মোহাম্মদ হাসান, কবিরুল ইসলাম, তারপরে শারাফাজ খান, শাহেদ মাহাদি, এছাড়াও আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, সুদীপ্ত পল, তারপরে আছেন জুবায়ের, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি তানভীর তপু, ইমরান হোসেন সাজু, এছাড়াও আছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি ফিরোজ রিয়াজ, আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। সো আপনারা সবাই আমাদের সঙ্গে আছেন, এটা জেনে খুব ভালো লাগছে। আমাদের এখানে SMS করছেন ডিজু খুলনা থেকে, আমাদের এখানে SMS করছেন মুন্না, এছাড়াও অনেক আমাদের এখানে SMS করেছেন, রুহুল SMS করেছেন আমাদের এখানে দেখতে পাচ্ছি যশোর থেকে অন্তু, এছাড়াও বাপ্পি তালতলা থেকে SMS করেছেন, আমাদের এখানে SMS করেছেন রাজু, এছাড়াও লুবনা সহ আরো অনেকে। সময় যেহেতু কম, আমরা সরাসরি চলে যাচ্ছি আবার ডক্টর আলিফের কাছে, তার ঘটনাটা শুনে আসবো আমরা, এবং তারপরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। এবং আমাদের এখানে কিন্তু মহিউদ্দিন ভাই আছেন, সুতরাং আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমের ব্যাপারে আমাদের SMS করে জানাতে পারেন, আমরা সেটা সলভ করতে চেষ্টা করবো। আমাদের ফেসবুকে লিখতে পারেন আপনারা। দুটো পেজ রয়েছে, www.facebook.com/reallyfurti and www.facebook.com/boothfm.russell। SMS করতে হলে মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORT ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে boothfm@radiofurti.fm। চলে যাচ্ছি ডক্টর আরিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসলে যেসব ঘটনা শেয়ার করি সেগুলি কারো কাছ থেকে শোনাই ঘটনা রাসেল ভাই, কিন্তু কেউ বলে গেছে বা বলে শেয়ার করে ফেলেছে, সেগুলো আবার এখানে এসে শেয়ার করার মানুষ আমি না রাসেল ভাই। সরি টু সে, কারণ আমি একটু দেখেছি যে বলছে অনেকে যে আমি নাকি ঘটনা আগের কারো কাছ থেকে শুনে আপনারা একটু যাচাই করবেন। এবং আমি যার ঘটনা বলেছি সাইদুর রহমান সাহেব, তাকে নিয়ে আসবো এখানে, যেহেতু আমি এখানে রেগুলারলি আসতে পারি, আমার সে চান্স আছে, আমি তাকে বলে সে অবশ্যই আসবে। যেহেতু সে গুছিয়ে বলতে পারবে না দেখেই আমাকে গুছিয়ে বলতে হচ্ছে, কোনো সমস্যা নেই। যার ঘটনা এখন শেয়ার করবো তার নাম হচ্ছে শাহান আহমেদ। তিনি একজন হাফেজ মনিউদ্দিন সাহেব আছেন এখানে, তিনি একজন হাফেজ। তো আমি রাসেল ভাই একটু আমার জাজমেন্টের কথা বলতে চাই যে আমি কিভাবে তার কাছে আসলাম। সে আমাকে ঘটনা শেয়ার করেছিল, তো আমি আসার আগে মানে গতকালকে আমি তাকে ফোন দিয়েছিলাম যে শাহান ভাই আমি তো আপনার ঘটনা শেয়ার করবো, আপনি আমাকে একটু কোরআনের খেরাত পড়ে শোনান। তো তার তেলাওয়াত মাশাআল্লাহ খুবই সুন্দর। যে আপনি হাফেজ বলছেন, আপনার ঘটনাটা কতটুকু সত্য বা কাউকে শেয়ার করেছেন কিনা আমি জাস্ট জানার পরে রাসেল ভাই এখানে শেয়ার করছি। সে বলেছে যে সে কাউকে বলেনি, আমি ছাড়া তার মা ছাড়া। তো শাহান আহমদ সাহেবের উনি মৌলভীবাজার থেকে আমাকে ঘটনাটি শেয়ার করেছে। ওরে বাবা, অনেক দূর।
আসতে পারবেন না। অনেকদিন প্রায় 1.5-2 মাস আগে আমাকে বলেছেন, আমি সময় করতে পারিনি, এখানে শেয়ার করতে পারিনি। আজকে ভাবলাম না, ওনার ঘটনা শেয়ার করা দরকার। তো ওনার যে ঘটনাটি ঘটে, উনি আরো 10 বছর আগে হাফেজ হন। রাসেল ভাই হাফেজ হবার পরে তিনি 5 বছর বিভিন্ন মসজিদে রিভিশন দিয়ে প্র্যাকটিস করেন, রিভিশন করে প্র্যাকটিস করেন। 5 বছর প্র্যাকটিস করবার পরে তিনি তার এলাকায় আসেন। এলাকায় আসার পর 2 মাসের জন্য এলাকা হতে প্রায় কিছু দূরে আরেকটা চাকরি হয় তার। সেখানেও কিছুদিন চাকরি করার পর তার মন টেকে না, সে বাড়িতে চলে আসে। তো বাড়িতে অবস্থানরত অবস্থায় সে আসরের ওয়াক্ত হয়ে যায়। তো আসরের ওয়াক্তে সে তার ঘরের সাথেই অলমোস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, তো ঘরের সাথেই যে মসজিদটা, সেখানে গিয়ে দেখে যে আসরের কোনো নামাজের আজান হয় নাই। তো সে মনে করে যেহেতু আজান হয় নাই, বাড়ির কাছের মসজিদ, আমি আজান দিয়ে নামাজ পড়ি। সে আজান দেয় মসজিদে, এবং আজান দেওয়ার পরে এলাকার মোটামুটি অনেক মুরব্বীরা মসজিদে আসে তার পেছনে নামাজ পড়বার জন্য। হয়তো এটা আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আল্লাহর ইচ্ছা ছিল মসজিদে জামাত হোক। তো আলহামদুলিল্লাহ জামাত সে শেষ করে। জামাত শেষ করবার পর এলাকার লোকজন বলে, বাবা তোমার বাবাকে তো আমরা অনেকদিন ধরে চিনি, তোমার বাবাকে আমাদের খুব কাছের মানুষ, তার ছেলে তুমি হাফেজ হয়েছো, তো আমাদের হক আছে তোমাদের উপর তোমাকে বলা, তুমি এই মসজিদের ইমাম হও। তো এই মসজিদে কিছুদিন আগে ইমাম ছিল, কিন্তু ইমাম যাওয়ার পরে রাসেল ভাই এখানে কেউ নামাজ পড়াতো না বা নামাজ হতো না। পাশে আরেকটা বাড়িতে ওইখানের মসজিদে সবাই নামাজ পড়তো। তো মসজিদে ইমাম হওয়ার জন্য অনেক জোর জবরদস্তি করার পরে সে রাজি হয়, ঠিক আছে এই মসজিদে সে ইমাম হবে। তো ইমাম হওয়ার পরে প্রায় অনেকদিন ভালো অবস্থায় চলছিল। তো মাঝখানে একজন ইমাম রাখা হয়েছিল, কিন্তু সেই ইমামটিও চলে গেছিল। রিজনটা কি রাসেল ভাই সেটা তিনি আমাকে পরিষ্কার করে বলেন, হয়তো তিনি জানতেন না কেন তিনি চলে গেছেন। তো তার বাড়িতে সে থাকতো, খেত এবং মসজিদে এসে নামাজ পড়াতো, কিন্তু একটু ইজি করার জন্য সে বলতো যে আমার ঘুমের একটু দরকার আছে, প্লাস ফজরের ওয়াক্তে তো প্রপার টাইমে উঠে আজান দিয়ে পড়াতে হয়। তো সে কি করতো, ডিসিশন নিল যে সে আপনার মসজিদের ভেতরেই থাকবে। তো মসজিদের এন্ট্রান্সের সাথেই তার একটা ঘর ছিল, সেখানে সে থাকতো, ঘর মসজিদে ঘুমাতো। তো এলাকার লোকজনদের বাচ্চা কাচ্চা মক্তবে আসতো, সে পড়াতো আর কি। তো দিনকাল খুব নর্মালি ছিল, খুব জাহামরি নর্মাল কিছু না, সে ফিল করতো সেটাও না। আর উনি হাফেজ মানুষ, তার কোরআন শরীফ তার সাথেই থাকে। তো আলহামদুলিল্লাহ ভয় পাওয়ার কারণ নেই। যেদিনের ঘটনা সেদিনের কথা বলছি, হঠাৎ করে গভীর রাতে প্রচন্ড ঘুম ভাঙে। তো অবচেতন অবস্থায় চিন্তা করতে থাকে, ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে একটা সালামে। তাকে সালাম দেওয়া হয় যে শাহান সাহেব ওঠেন, আসসালামু আলাইকুম, এরকম করে সালাম দেওয়া হয়। তো একসাথে অনেকগুলো সালাম আসার পরে সে মনে করে হয়তো ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ঘুমটা হঠাৎ করে ভাঙে, তো মনে করে ফজরের ওয়াক্ত হয়ে গেছে কিনা। সে দরজা খোলে। তো দরজা খুলে মোটামুটি আলোতে যতটুকু দেখতে পায়, কারণ যে জায়গা প্যাসেজটা ক্রস করে দরজাটা গেটটা খুলে, তো ওইখানে তেমন একটা আলো ছিল না। যতটুকু আলোতে সে দেখতে পাচ্ছেন যে সাদা পাঞ্জাবি পরা কয়েকজন লোক তাকে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং চেহারাটা পুরো অস্পষ্ট। তার কাছে মনে হতে থাকে যে হয়তো ঘুম থেকে উঠছি, সেজন্য হয়তো বা স্পষ্ট দেখতে পাচ্ছি না, প্লাস আলো একটু কম ছিল। তো ওইখানে যে লোকগুলার বারবার ঘরের সামনে দাঁড়িয়েছিল তাকে বলতে থাকে যে শাহান সাহেব, আপনার পেছনে আমরা তাহাজ্জুদ নামাজ পড়তে চাই, আপনি কি মসজিদের গেটটা একটু খুলে দিবেন কিনা, আমার ভেতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করব। তো সে কোনো কথা চিন্তা না করে ওয়াশরুম থেকে বাথরুম করে উজু করে পাঞ্জাবি পরে গেটের কনস্টেবল খুলতেই তারা পেছনে পেছনে আসতে থাকে। তিনি এত কিছু খেয়াল করেন এই অন্ধকারে, কিন্তু তাদের গায়ে তাদের ওই এনভায়রনমেন্ট একটা সুগন্ধ, এত সুন্দর গন্ধ আসতে থাকে যে এত সুন্দর আতরের গন্ধ তিনি আগে কখনো পান নাই। তো এক প্রকার মনের মধ্যে অবচেতন মনে চিন্তা করতে থাকে যে ইস, আমার গায়ে যদি আতরের গন্ধটা থাকতো খুব ভালো লাগতো, গন্ধটা যাচ্ছেই না। তো পাশ থেকে একটা লোক বলে, না, আপনার গায়ে আতরের গন্ধটা দেওয়া যাবে না, থাকলে আপনার ক্ষতি হবে। তো তার কথা চিন্তা করতে থাকিস। আমি তো মনে মনে চিন্তা করলাম, আমি তো বলিও নাই, কিন্তু সেটা কিভাবে বললো, এই কথাটা জাজ করার আগে সে বললো যে আপনাদের গায়ে তো আতরের গন্ধ আছে, আমার গায়ে থাকলে কি সমস্যা। তো এই কথাটা বলার পর তিনি বলে যে আপনি গেট খুলুন। তো গেট খুললো। গেট খোলার পরে মসজিদের ভেতরে সামান্য একটু আলো, ওই যে লাল এবং সবুজ ছোট বাতি যে জ্বালানো থাকে, একটা সবুজ বাতি জ্বলছিল মসজিদের ভেতরে। তো উনি ঢোকার পরে এই লোক যারা তার পেছনে পেছনে ঢুকলো, তারা বললো যে দয়া করে লাইট জ্বালাবেন না, আমরা লাইট না জ্বালিয়ে আপনার পেছনে নামাজ পড়বো। তো তিনি চিন্তা করলেন, লাইট একবার অন্ধকার হয়ে গেলে সিজদাতে যাওয়ার পরে তো কিছু আলো তো দেখতে হবে, না তো নামাজ নাকি হবে না তার কথায় ভাষ্য মতে।
তো বলেছে যে আমি দেখছি যে সামান্য আলো আছে, তো ইনশাল্লাহ সমস্যা হবে না, নামাজ পড়াতে পারবো। তো তিনি তাহাজ্জুদ নামাজের জন্য কাতারে দাঁড়িয়ে যায়। কাতারে যে কজন লোক ছিল তার সে দেখছে যে পিছনে 4-5 জন লোক, তাদের পাগড়ি, মাথার উপরে পাগড়ি নাকি গম্বুজ এত বড়, এটা কি মাথার উপরে, চেহারাও পরিষ্কার না, একদম ঝাপসা চেহারা, একদম ঝাপসা চেহারা, পরিষ্কার চেহারাই না। অনেকে বলে যে হাফেজ সাহেব এখানে আছেন, অনেকেই বলে যে খুব কর্কট চেহারা, বিকট দৃষ্টি, কাটা কাটা চেহারা, মুগ্ধ, একদম ঝাপসা চেহারা গুলা। মাথার উপরে কি গম্বুজ নাকি সাদা, এটা কি এত বড় পাগড়ি, তার মাথার মধ্যে কিছু আসছে না। সে বললো যে আচ্ছা ঠিক আছে স্টার্ট করি, এবং মনে মনে চিন্তা করলো যেহেতু তাহাজ্জুদের নামাজ কেরাত একটু বড় করে পড়বো, কেরাত একটু বড় করে হবে। তো সে কেরাত পড়া শুরু করলো। একটা পর্যায়ে কিছুক্ষণ পর তার মনে হলো না, হ্যাঁ আমি রুকুতে যাব। সে রুকুতে যাওয়ার পর হাঁটুতে ধরে যখন নিচে তাকিয়ে আছে, হঠাৎ করে দেখে যে যার পাশে যেসব লোক ছিল তাদের কারোরই পা মাটিতে নাই। তো তিনি যখন সিজদা রুকুতে আছে, সিজদায় যাবে কি, সে চিন্তা করতে থাকলো আমার সাথে কি হচ্ছে। সে জাস্ট দাঁড়ানোর পরে চিন্তা করলো যে এরকম যদি হতো, আমি যদি জানতাম তাদের পা মাটিতে থাকবে না, তাহলে আমি কেরাত পড়তেই থাকতাম, আমি নন স্টপ কেরাত পড়তে থাকতাম, আমি যাইতামই না রুকুতে। কিন্তু পেছনে তাকিয়ে দেখে যে তার পেছনে 5 জন অনেক মুসল্লি, অনেকেই সাদা কাপড় পরা মসজিদের তার পেছনে দাঁড়িয়ে আছে। সে এতগুলা মানুষের মাঝখান দিয়ে দৌড় দিয়ে, মানে ভেদ করে, বলতে গেলে ভেদ করে আসছে। এই সবাই কি অদৃশ্য নাকি তাদেরকে টাচ করা যায় না, তাদের ডাইমেনশন কি তার কোনো আইডিয়া নেই। সে দৌড়ে এসে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে মসজিদের ভেতর থাকতে থাকে তোলপাড়, এত শব্দ রাসেল ভাই, এত শব্দ মসজিদের ভেতরে। তার চিন্তা হতে থাকে যে মসজিদের ভেতরে কি হচ্ছে। ওখানে তো অনেক কোরআন শরীফ আছে, অনেক ডেলিকেট জিনিসপত্র আছে যেগুলি পায়ে মাটিতে পড়ে গেলেও অনেক সমস্যা, অনেক জিনিসপত্র আছে, কিন্তু এত শব্দ, মসজিদটা মানে ভেঙে চুরমার হয়ে তাদের ঘরের উপরে, মানে তার উপরে পড়বে, এরকম কন্ডিশন। এরকম কন্ডিশনে সে আয়াতুল কুরসি পড়ে তার শরীর বন্ধ করার চেষ্টা করে, সূরা কাহফ পড়ে শরীর বন্ধ করার চেষ্টা করে। অনেক চেষ্টা করার পরে তিনি মুখ দিয়ে, মানে হাত দিয়ে তার মুখ ঢেকে রেখেছিল। হঠাৎ করে হালকা আলোতে সে হারিকেন ছিল পাশে, হালকা আলোতে সে দেখতে পায় যে তার রুমে, আবার বলে রাখি রাসেল ভাই, তার রুমে আবার মসজিদের যে লাশের খাটিয়াটা তার রুমেই ছিল, মানে তার রুমেই নর্মালি থাকতো। কিন্তু এতদিন তো কোনো প্রবলেম ছিল না, এতদিনের কোনো প্রবলেম সে ফেস করে নাই। কিন্তু সেদিন এই হাত মুখ থেকে সরানোর পর সে দেখে যে সেই কফিনের, সেই লাশের খাটের উপর একটি ডেড বডি পড়ে আছে। এতক্ষণ ঢোকার সময় কিন্তু তার চোখে পড়ে নাই, কিন্তু সেই হারিকেনের হালকা আলোতে দেখতে পাচ্ছে যে লাশের খাটের উপরে একটা লাশ পড়ে আছে। এটা দেখার পর আর কোনো কিছু মনে কিচ্ছু নাই, তার ঘুম ভাঙে বাচ্চাদের ডাকে। আচ্ছা, বাচ্চাদের ডাকে ঘুম ভাঙে। বাচ্চারা আবার মক্তবের বাচ্চারা অবাক হয়ে আছে যে আমাদের শিক্ষক কোথায় শুয়ে আছে। আসল ভাই, তার ঘুম ভাঙে সেই লাশের খাটিয়ার উপরে, খাটের উপর তার ঘুম ভাঙে, এবং দেখে যে মক্তবের লোকজন, তার শরীরে প্রচন্ড টেম্পারেচার। বলে যে আমার শরীরে এত টেম্পারেচার, এত জ্বর উঠে যায় আমার, আমি মক্তবের ছাত্রদেরকে ছুটি দিয়ে বাসায় চলে আসি। 10 দিন সে জ্বরে ভোগে, টানা 10 দিন। কিন্তু ওই যে 10 দিন তার বাড়িতে চলে যায়, সে যাওয়ার আগে সে মসজিদটা চেক করে গেছিল। এত যে শব্দ হলো মসজিদের ভিতরে, কি হয়েছিল মসজিদের ভিতরে সেদিন, মসজিদের মতোই আছে, কোনো সমস্যা নেই মসজিদে, না মানে কোনো প্রবলেম হয়নি। তো সে তার বাসায় যায়, এবং অনেকেই বলে যে তোমার তো জ্বর ঠিক হয়ে গেছে, তুমি এখন মসজিদে ব্যাক করো। কিন্তু আলটিমেটলি রাসেল ভাই, সে আর এইসব জব এখনো পর্যন্ত করেন না। সে ইভেন অনেক জায়গা থেকে অফার পায় তারাবি নামাজ পড়ানোর, হয়তো বা সে করে কিনা আমি জানি না রাসেল ভাই, কিন্তু সে আর এসব জবের ব্যাপারে, ইমাম সাহেবের জবের ব্যাপারে আর নাই। সে বলেছে যে না, আমার সাথে যা ঘটে গেছে তখন আমি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো, আরো একবার অনেক লম্বা সময় পর একটা বিরতি নিচ্ছি। ছোট্ট বিরতি হবে এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night comes alive with Ravi Zoom. শুনছেন সবসময় বিউটিফুল 8.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকে অতিথিরা আমার সঙ্গে। আমি দেখতে পাচ্ছি অনেকে SMS করছেন এবং অনেকে জানতে চাইছেন আতশি রোগটা কি, সেটা আমরা একটু পরে যাব হাফেজ সাহেবের কাছে। আমরা একটু আমাদের নতুন একজন অতিথি আছে, তার ঘটনা শুনে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনার ভিডিও যদিও আছে, আপনি নামটা একটু বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাই। হ্যালো লিসেনার্স, আমার নাম ইহাম ইসলাম সৌরভ, আমি রংপুর থেকে এসেছি।
জি। আমার স্টোরি হচ্ছিল আমার দাদার বাবাকে নিয়ে। আচ্ছা। আমার দাদার বাবারা 2 ভাই ছিল, তারা পাকিস্তান থেকে বাংলাদেশে চলে আসে। আচ্ছা। তো বাংলাদেশে চলে আসার পর তাদের ইনকামের কোনো সোর্স থাকে না। এক ভাই ভিক্ষা করে, আর এক ভাই ধরেন আল্লাহর নামে চলা শুরু করে। তো আল্লাহর নামে চলা শুরু করার সময় সে অনেক ইবাদত করত, ইবাদতের মাধ্যমে সে অনেক কিছুর ফজিলত পায়, যেমন সে অনেক কিছু করতে পারতো, মানুষের জিনের সমস্যা দূর করে দিতে পারতো, এই সমস্ত প্রবলেম তিনি সলভ করতে পারতেন। যে কোনো গ্রামের ধরেন একটা মহামারী অসুখ ছড়াইতো, যেমন আগে পক্স বা জন্ডিস, এগুলো একটা মারাত্মক ডিজিজ ছিল। সেই সময় তাকে বলা হইতো যে আপনি একটু গ্রামটা পাহারা দেন। তো সে করতো কি, একটা ল্যাম্প নিয়ে আর একটা লাঠি নিয়ে সে গ্রামটাকে 3 বার চক্কর দিত, 3 বার বা 4 বার চক্কর দিত। তো ওই যে সপ্তাহে যে চক্করটা দিত, ওই সপ্তাহ ভরে গ্রামে কোনো অসুখ আসতো না, অন্য গ্রাম যে চলে যেত কিন্তু ওই গ্রামে আসতো না। তারপর তার একটা স্পেশালিটি বলি, সে পানির উপর দিয়ে হাঁটতে পারতো। আচ্ছা, এটা খুবই অদ্ভুত ব্যাপার। তো পানির উপর দিয়ে হাঁটতো কিভাবে, সে তার কাছে টাকা পয়সা নাই, তো এখন নদীতে যখন পার হওয়া লাগবে তখন টাকা পয়সা লাগবে। তো এখন তার কাছে টাকা পয়সা নাই, কি করবে, তো তার যে পাওয়ার ছিল সেই পাওয়ার দিয়ে সে নদীর উপর হাঁটে যেতে পারত। তো এই বিষয় যে তারপর হাওয়া দিয়ে উঠতে পারতো, আপনারা সবাই শুনেছেন সবকিছু এগুলো? হ্যাঁ, এগুলো শুনেছি। তো এখন যে বিশ্বাস করবে না, এটা বিশ্বাস মানে আমার করাটা খুব ডিফিকাল্ট, এই জন্যই বলছি। এটা আপনাদের ফ্যামিলিতে প্রচলিত আছে? এটা আমার ফ্যামিলিতে প্রচলিত। তারপর আপনি যশোরের নড়াইল এলাকায় একটা স্পেসিফিক গ্রাম আছে, নামটা আমার মনে নেই, ওই গ্রামের যে ফকির গুলা আছে যারা এইসব কাজ করে থাকে, পুরাতন ফকিরদের কাছে নাম যদি জিজ্ঞাসা করেন যে হাজারি ফকির নামে যে ফকিরটা ছিল, সে কি আকাশ দিয়ে বা পানির উপর দিয়ে হাঁটতে পারতো, তো তারা বলে দিবে হ্যাঁ পারে, কারণ এটা আমি নিজে শুনছি। তারপর সে করতো যে ধরেন মাটি তো কবর যেরকম খুঁজতো সেরকম কবর খুঁজতো। আচ্ছা, কবরের মতো তাকে শুয়াই দিত, শুয়াই দেওয়ার পর কবরের মাঝখানে একটা বাঁশ পুঁতে রাখতো। বাঁশ পুঁতে রাখার পর করতো যে কবরের ওই বাঁশের নিচে একটা বাটি দিত। তারপর সে কবরে যেরকম মানুষকে একেবারে দাফন দিয়ে দেয় সেরকম দিয়ে দিত। সে কবরের নিচে বসে মেডিটেশন করত, আর উপর দিয়ে বলা থাকতো যে আমার যদি ক্ষুধা লাগে তাহলে তোমরা উপর দিয়ে। এগুলো তো বুঝছি, আমরা বুঝতে পারলাম যে উনি অনেক কিছু জানতেন। এখন আপনি আমাকে বলেন যে তারপরে কি হলো? তারপর একদিন আমার বড় চাচার খুব অসুখ হয়। তারপর তো আমার দাদির সাথে আমার দাদার বাবা সে যাবে এবং অন্য একটা গ্রামে যাবে। তো সেই গ্রামে যাওয়ার জন্য তাকে একটা নদী ক্রস করা লাগতো আর কিছু দূর হাঁটা লাগতো। তো হাঁটার সময় সে হাঁটতেছে, নদী পর্যন্ত চলে আসছে। ইতিমধ্যে সে দেখে যে রাত অনেক বাজে গেছে, 1:30-2টা বাজে। তখন সে দেখলো যে নদীতে কেউ নাই, নৌকা নদীর ওই পারে আছে এই পারে নাই, তারপর আবার নৌকা আছে কিন্তু মাঝি নাই। এখন নদীর ওই পারে যাওয়া লাগবে, কারণ আমার বড় চাচার খুব অসুখ, তাকে দেখে কোন একটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। তো এখন আমার দাদি তার শ্বশুরকে বলল যে আচ্ছা আব্বা, এখন তো নদী তো পার হওয়া লাগবে, কিন্তু নৌকা টোকা তো কিছুই নাই, নৌকা ওই পারে আছে আর মাঝি তো নাই। তো আমার দাদির শ্বশুর করলো কি যেন মুখে মুখে ফিস ফিস করে বলার পর সে রাতের বেলার সময় খুব ঠান্ডা পড়ছে, এখন কুয়াশা দিয়ে দেখতেছে কি ওই নদীর ওই পার থেকে একটা নৌকা আস্তে ভেসে ভেসে আসতেছে। এখন আস্তে আস্তে যে ভেসে ভেসে আসতেছে, সে ভেসে আসবে যে নদীর একটা স্রোত লাগবে, কিন্তু নদী কোনো স্রোত নাই, একেবারে ডেড নদী, একেবারে পানি একেবারে স্তব্ধ, নড়াচড়া করতেছে না নদী। আচ্ছা, নৌকাটা ঠিক আমার দাদির 10 থেকে 12 হাত দূরে থামে। এখন দাদি দেখে যে নৌকা থেকে 2টা লোক নামলো, সাদা পোশাক পরা 2টা ঝাপসা লোক নামলো। নামার পর উধাও হয়ে গেল, আর খুঁজে পেল না। আমার দাদি খুব ভয় পেয়ে গেছে, তার শ্বশুরকে বলতেছে আব্বা লোকগুলা কই গেল। তার আব্বা শ্বশুর বলতেছে যে আচ্ছা তুমি এগুলো কিছু ভাইবো না, নৌকাতে উঠো। তো আমার দাদি ভয়ে ভয়ে তার শ্বশুরকে একটু চিপে ধরে উঠলো। ওঠার পর বলতেছে যে আচ্ছা নৌকাতে তো উঠলাম, এখন যাব কিভাবে।
তো এখন তার শ্বশুর বলল যে আচ্ছা তুমি চুপ করে থাকো একটু, তারপর দেখো। তো সে করলো কি, পানি যে নদী আছে, নদী থেকে হাতে করে একটু পানি নিল। পানি নেওয়ার পর ওখানে কিছু একটা পড়ে ফু দিল পানিতে ফু দেওয়ার পর আবার নদীতে ছিটাই দিল। নৌকাটা অটোমেটিকলি আবার ওই পারে চলে গেল। আচ্ছা, ওই পারে চলে যাওয়ার পর আপনার চাচা এক সময় চেয়েছিলেন যে তার কাছ থেকে অনেক কিছু জানতে, পরে তিনি পেরেছিলেন, সেটা আপনি বলছিলেন। পরে সে পেয়েছিল, অনেক কিছুই পেয়েছিল, এখনো পারছে। কিন্তু চাচা আমার ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ হয়ে যায়। ব্ল্যাক ম্যাজিকে ইনভলভ হয়ে যাওয়ার পর সে অনেক কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর এখন ধরেন 8-9 মাস হলো সে মারা গেছে। তো ব্ল্যাক ম্যাজিক তার মানে আপনি কি মনে হয় ব্ল্যাক ম্যাজিক কি ভালো না খারাপ আপনার কাছে কি মনে হয়? ব্ল্যাক ম্যাজিক ধরেন আপনি এখন যদি করতে চান, এখন আপনি খুব ভালো ফল পাবেন, কিন্তু আপনার একদিন পর হোক, 1 বছর পর হোক, আপনি ওইটা বেঁচে থাকতেও আপনি ওটার ফল ভোগ করবেন, খারাপ ফল। মরে যাওয়ার পর তো ভোগ করবেনই। সেটাই। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম আমরা পরবর্তীতে আবার আপনার কাছে যদি সময় পাই তাহলে আবার আসবো। আচ্ছা, আমি একটু মহিউদ্দিন ভাইয়ের কাছে যাই। মহিউদ্দিন ভাই, আপনার কাছে তো আসলে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করছেন। তো অনেকেই বলছেন যে মানে বেশিরভাগ প্রশ্ন এরকম যে আমি দেখলাম যে সবাই এক ধরনের, যে এই চাকরি, আমি পড়াশোনা শেষ করলাম, চাকরি পাচ্ছি না, আমার এটা শেষ হয়ে গেল, আমি একজনকে পছন্দ করতেছি, সব কিছু ঠিকঠাক সবারই। তো আপনি ওই যে বলে যে সিমটম সব একই রকমের সিমটম, এবং আমি যেটা বলছি যে একজনই শুধুমাত্র একটা কথা এবং একটা কথা জিজ্ঞেস করছেন, সেটাতে মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা সমাধান বলছি না, আমরা জিজ্ঞেস করছেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আতশী রোগটা আসলে কি, এটা হলে কি হয়? আতশী রোগটা কি, সেটা হচ্ছে আমাদের পূর্বপুরুষ ধার্মিক ব্যক্তি যারা হয়ে থাকেন, তারা ধার্মিক ছিলেন, তারা আমাদের জন্য দোয়া করে যান যে তাদের মতো যেন আমরা অনুসরণ হই, আমরা যেন তাদের মতো ইবাদত বন্দেগী আল্লাহ রাসূলের হুকুম মোতাবেক চলি। কিন্তু আমাদের অলসতার দরুন আমরা এগুলো ছাড়া দেওয়াতে ওই আমাদের পূর্বপুরুষের যে লোকগুলো আল্লাহওয়ালা ছিল, তাদের মনে আঘাত, কষ্ট পাওয়া হয়। ওই কষ্টটাই আমাদের এই সমস্ত খারাপ আনে, আমাদের দুর্ভোগ ডেকে আনে। এটাকে আতশী রোগ বলা হয়। ও আচ্ছা, তাহলে তো এটা খুব ইজি যে আমি আমার ইবাদত দিয়ে করে ফেলতে পারি। যারা ধার্মিক হন, জি জি জি, এখন আমরা অলসতার দরুন আমরা তাদের ইবাদত বন্দিকে আমরা কোনো কিছু করি না। তারা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ রাসূলের হুকুম, আমাদের অলসতার কারণে আমরা ছেড়ে দিছি। তাদের মনের ভিতর যে আঘাতটা, কষ্টটা, সেটি আমাকে অন্ধপথ, সব কিছু বিফল হয়, ওইটাকে আতশী রোগ বলা হয়। ওকে, সো আপনারা আরো, আমি বলবো যে আপনারা যদি আরো ডিটেল জানতে চান, আমার মনে হয় যে আপনারা এটা করে যদি ফল পান তাহলে অবশ্যই জানাবেন। আর আমাদের এখানে আমি বলেছি যে মহিউদ্দিন ভাই আসবেন যতটা সম্ভব, এখানে আসবেন, কোনো সমস্যা নাই সেটার জন্য। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আবারও একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Mood FM, the night. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 আপনাদের সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা, অনেক 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 শুভেচ্ছা। আপনার ঘটনা খুব ছোট্ট করে যদি একটু বলে ফেলেন তাহলে আমরা মোটামুটি আজকে শেষ করে ফেলতে পারি। আপনার ঘটনাটা শুনে আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও লিসেনারদেরকে শুভেচ্ছা। তো আজকে এখন আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আপনারা অনেকেই বিভিন্ন সময় এর আগে শেয়ার হয়েছিল, জাপানের সুইসাইড ফরেস্টের গল্প। মাউন্ট ফুজিয়ামা পর্বতের পাশে যে সুইসাইড ফরেস্ট, অনেকেই সেখানে যান, ভয় পান, সুইসাইড করেন। তো আজকে আমি আমার রাজবাড়ী জেলার একটা সুইসাইড গার্ডেনের কথা বলবো, যেখানে অনেকেই গিয়েছেন, সুইসাইড করেছেন, এমনকি আমি নিজে গিয়েও দেখে এসেছি কিছুদিন আগে ভাই। তো জায়গাটা রাজবাড়ী জেলার সর্বশেষ যে উপজেলা, কালুখালী উপজেলা, সেখানে একটা গ্রামের যে জায়গাটা আসলে বাগানটা জামালের বাগান হিসেবে পরিচিত। আসলে ওই বাগানের মালিকটা জামাল নামে একজন ভদ্রলোক ছিলেন। তো ওনার পরিবারের সাথে একটু রাগারাগির একটা পর্যায়ে উনি ওই বাগানে গিয়ে সুইসাইড করেন। ভোরের দিকে গিয়ে উনি সুইসাইড করেন ওখানে। তো সকালে যখন খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল, ঘটনাটা 2005 সালের ঘটনা, তো অনেক খোঁজাখুঁজি করে যখন পাওয়া যাচ্ছিল না, তখন ওই বাগানে খুঁজতে যান যে বাগানে কি কোনো রাগ করে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা বা সে ঘটিয়েছে কিনা। সত্যি গিয়ে দেখেন যে হ্যাঁ, সে ঝুলছে ওখানে,
বাগানের সবচেয়ে বড় মোটা যে গাছটা ছিল ওই গাছের ডালে উনি ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিলেন। তো লোকজন আসলে ওই সময় তাড়াহুড়া করে তার বাবা মা কান্নাকাটির কারণে পুলিশ ডাকবে কখন, তাড়াতাড়ি করে লাশটা নামিয়েছে যে এখনো বেঁচে আছে কিনা, মানে আবেগের জায়গা থেকে আর কি, যেটা করে আর কি। তো পরে লাশটা নিয়ে আসে, কিন্তু ততক্ষণ তো মারা গেছে। পরে পুলিশ এসে পুলিশ লাশ নিয়ে যায়, তাদের নির্দিষ্ট প্রক্রিয়া শেষ করে তাকে দাফন করা হয়। কিন্তু প্রবলেম হয় ভাই, এই জামাল পরবর্তীতে বিভিন্ন আকৃতিতে বিভিন্ন সময় দেখা যায়। প্রথম দেখা যায় তার পরিবারেই, এবং মাঝে মাঝে দেখা যেত জামাল তার কবরের উপরে ঠিক কাফন পরা নিজের কবরের উপর বসে বসে কান্নাকাটি করছে। অনেকেই ওই এলাকায় দেখেছে, এলাকায় যারা শুনছেন এখন তারা এই জিনিসটা হয়তো তারাও জানেন। তো এখানে মারাত্মক যে ব্যাপারটা হয় রাসেল ভাই, জামালের 5 জন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই 5 জন ঘনিষ্ঠ বন্ধুর একে একে প্রত্যেকে কিন্তু সুইসাইড করেছে। প্রথম যিনি ছিল উনি একদিন রাতের বেলা দেখে যে কে যেন দরজা ধাক্কাচ্ছে। তো দরজা খোলার পরে দেখে জামাল দাঁড়িয়ে আছে। জামাল বলে চল আমার সাথে ওই বাগানে যাই। তখন বলে আমি বাগানে যাবো কেন? এরকম এক কথায় দুই কথায় ও মানে অজ্ঞান হয়ে পড়ে যেত ওই লোকগুলো, ওর বন্ধুরা। এবং ওদের মধ্যে একটা অদ্ভুত ধরনের মানে বিষয় কাজ করতো, সেটা হলো যখনই জামালকে যে রাতে ওরা দেখতো প্রত্যেকেই ওদের মধ্যে সুইসাইড করার প্রবণতাটা বেড়ে যেত। আচ্ছা। এবং এইভাবে ওরা বিভিন্ন সময় পরিবারের সবার সামনে কোনো কারণ নাই দেখে হাতে দড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু কোথায় যাস? যাই আমি বাগানে। কি কেন বাগানে? কেন ওই বাগানে যাচ্ছিল সুইসাইড করার জন্য। তখন লোকজন অনেক কষ্ট করে তাকে ধরে রেখে দিত। ওকে, যে এইভাবে এই 5 জনই সুইসাইড করে। তো রাসেল ভাই আমি ওখানে গিয়েছি, ওই বাগানটা দেখেছি। ওখানে মোটা মোটা যে গাছগুলো ছিল, আসলে জায়গাটা খুবই একটা ভয়ঙ্কর জায়গা আর কি। তো মোটা মোটা গাছ এখন কেটে ফেলেছে, যেহেতু মানুষ অনেক ভয়টাই পেত। এখনো লোকে মানে দিনের বেলা ওখানে পারতপক্ষে লোক যায় না। মানে আমাকে রাজবাড়ির যে বহুত টিমের সদস্যরা আছে ওরা আমাকে নিয়ে গিয়েছিল, আমি ওখানে দেখে এসেছি। আমার গিয়ে আমার নিজেরই গা ছমছম করেছে, সত্যি কথা। আমার ভয় পেয়েছিল আমি আবার আমার মধ্যে আবার সুইসাইড করার প্রবণতাটা জাগে কিনা। আল্লাহর রহমতে মানে আমার হয় নাই, আলহামদুলিল্লাহ। তো এই এলাকার ওই বাগানটা মানে জামালের বাগান হিসেবে পরিচিত। ধন্যবাদ সো মাচ, থ্যাংক ইউ। মাহি এবং সামি আমাদের SMS করেছেন সিলেট থেকে, এবং আজকের ঘটনাগুলো খুব ভালো হয়েছে ভাইয়া। একটি ড্রিম যা হলো 9-10টি কবর যেখানে মৃত মানুষদের দাফন করা, তার পাশে আরেকটি কবর যেখানে কোনো মৃত মানুষ দাফন করা নেই, এবং এরকম ধরনের স্বপ্ন মনে হয় কেউ দেখছেন। আচ্ছা, আমরা এটা জেনে নেবো, এবং জেনে আমি মহিউদ্দিন ভাইয়ের কাছে জেনে আপনাকে পরবর্তীতে জানাবো ইনশাল্লাহ। বরিশাল থেকে মাশফিন আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি বাপ্পি তালতলা থেকে। এছাড়াও আমাদেরকে রনি SMS করেছেন।